সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 12 ফাল্গুন 1418 বাংলা, 25 ফেব্রুয়ারি 2012 শনিবার। ভোরের মৃদু মিষ্টি সোনালী আলোতে মন ভালো করার সুন্দর একটি রাঙা সকালের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি অদিতি এবং আমি কিবরিয়া। আপনাদের জন্য থাকছে অতিথির সাথে আলাপন এবং সংবাদ ভিত্তিক নানা আয়োজনে। আরও থাকছে দেশের সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, খেলার সংবাদ এবং বাণিজ্য সংবাদ। আর রাঙা সকালের আজকের রাঙা অতিথি, যার সাথে আমরা পুরো 2 ঘন্টা সময় কাটাবো, চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রবীর মিত্র। স্যার, শুভ সকাল এবং একই সাথে রাঙা সকাল। শুভ সকাল। আপনার বড় ফ্যান আমরা দুজনেই এবং খুব সুন্দর একটা সময় কাটবে আশা করছি। এই এত সকালবেলা এসে কেমন লাগছে আমাদের সাথে? মানে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়ে যায় এত সকালে, তো ঘুমটা ঠিক মতো হয়নি। তবে খুব হর্ন করছিল আজকে 7টায় লাইভ প্রোগ্রাম যাবে, তার জন্য খুব তাড়াহুড়ো করে চলে এসেছি। তারপরে এখন ধাতস্থ হয়ে গেছে। ঠিক আছে স্যার, আমরা আশা করছি এই ক্ষতিটা পুষিয়ে যাবে। আমরা যেমন আপনার সাথে সময়টা এনজয় করব, আশা করছি আপনারও ভালো লাগবে। স্যার, আপনার সঙ্গে আমরা 2 ঘন্টা তো গল্প করবই, কিন্তু তার আগে দর্শকদের আমরা ছোট্ট করে আপনার সম্পর্কে একটু জানিয়ে নিই। কিবরিয়া? হ্যাঁ, প্রবীর মিত্র একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা। দীর্ঘ অভিনয় জীবনে খ্যাতি, জনপ্রিয়তার পাশাপাশি পেয়েছেন অগণিত দর্শকের ভালোবাসা। সেই সঙ্গে জাতীয় পুরস্কার ছাড়াও নানা সংগঠন থেকে অনেক পুরস্কার, সংবর্ধনা এবং পদক পেয়েছেন। তিনি রঙিন সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করা শক্তিমান একজন অভিনয়শিল্পী। 60-এর দশকের শেষ দিকে অতিথি শিল্পী হিসেবে জলছবি চলচ্চিত্রের মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। তবে অভিনয় শুরু করেছিলেন নাটকে হাত ধরে স্কুল জীবনেই। এক সময়ের প্রথম বিভাগের ক্রিকেটার প্রবীর মিত্র নাটকের প্রেমে পড়ে খেলা ছেড়ে অভিনয়কে নেশা এবং পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। খুব অল্প করে বলা এবং আপনার এই পুরো জীবনের স্কেচ, সেটা আপনার মুখ থেকেই শুনতে চাই, আপনার মতো করে আঁকতে চাই। ছোটবেলা থেকেই আমরা শুরু করি, যেহেতু আমাদের হাতে অনেক সময় রয়েছে। ছোটবেলাটা কেমন ছিল, কোথায় কেটেছে, কোথায় বড় হয়ে ওঠা? আপনার জন্মের পরপরই বোধহয় অসুস্থ হয়ে পড়া, নানা বাড়িতে এসব কিছু গল্প রয়েছে। রয়েছে। আমার আগে নিয়ম ছিল তাই যে ওই বাবার বাড়িতে মেয়েদের ডেলিভারি হবে। তো আমার মামা বাড়ি ছিল রাজানগর, বিক্রমপুর। ওখান থেকে ওরা চাঁদপুরে সেটেল করে। তো সেখানে আমার নতুন বাজার, গুয়াখোলা রোড, ওখানে আমার জন্ম। 18ই আগস্ট 1941 সাল, সোমবার। জন্মের পরপরই আমার ওই, তখন ওরা বলতো যে আসামের বসন্ত, বেশ বড় বড় গোটা, যেটার দাগ এখনো আমার এত বছর বয়সেও যায়নি, মিলিয়ে যায়নি। তো বসন্ত হয়ে গেল। এখন কি হবে, প্রথম সন্তান, মা তো আর তার শ্বশুর বাড়িতে যেতে পারবে না এই সন্তানের যদি কিছু হয়ে যায়, অপয়া বলে হবে, হবে। কাজেই রীতিমতো একটা কান্নার রোলের মতো অবস্থা সেখানে। যাই হোক, তারপরে কলা পাতায় শুইয়ে রাখা, কবিরাজ টবিরাজ দেখানো করতে করতে, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আমি সারভাইভ করে যাই। তো প্রথম সন্তান, তারপরে তো চলে আসলো মা। এরপরে আমরা যেখানে, আমার যেটা অরিজিন, সেটা হচ্ছে যে ওই কেরানীগঞ্জের শাক্তা। আচ্ছা আচ্ছা। পূর্বপুরুষ ওখানকার জমিদার ছিলেন, শাকদা, বাস্তা, রুইপুর। তো আমরা যেখানে মেইনলি থাকতাম সেটা হচ্ছে হরিপ্রসন্ন মিত্র রোড। ওটা আমার ঠাকুরদার নামে রোড, দ্যাট ইজ কোতোয়ালি থানার ওখানে। তো ওখানেই আমার শৈশব, কৈশোর, যৌবন, ম্যাক্সিমাম সময় ওই জায়গাটাই আমার। আর তার মানে ওল্ড টাউনের লোক আমি। তো আমার ওই পড়াশোনাটা শুরু হয় সেন্ট গ্রেগরি স্কুলে। তখন তো সবচেয়ে বড় স্কুল, এখন সবচেয়ে বড় স্কুল। ওখানে ছিলাম, কিন্তু 50-র রায়েটে আমি ওই সেন্ট গ্রেগরি স্কুল থেকে আস্তে আস্তে হারিয়ে যাই। আপনি যখন ক্লাস 3-তে পড়তেন? না, ক্লাস 2-তে পড়তাম। তখন খুব হই হুল্লোড়, কোথায় 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 কোথায়। আমি আবার ভেবা চাপা খেয়ে খুব একটা চালাক চতুর কখনোই ছিলাম না, এখনো চালাক চতুর নই, একটা বোকা শোকা একটা সহজ সরল লোক। চালাকরাই কেবল এটা বলে। তো তো ঘটনা হচ্ছে যে আমি আবার ব্যাক করে স্কুলে চলে গেছি। তো ব্রাদার ফাদার যারা ছিলেন তারা আবার ওয়েট করো, তোমার আসবে সবাই, পরে আমাকে এবার থেকে নিয়ে যায়। এরপরে আমাকে আর সেন্ট স্কুলে ওরা রাখে নাই। আমার গার্জিয়ানরা বাসার কাছাকাছি শাঁখারি বাজারের মুখে
পগোজ স্কুলে আমি ভর্তি হই, এনপি পগোজ, আর্মিয়ান সাহেবদের স্কুল। তো সেখানেই পড়াশোনার চাইতে খেলাধুলার দিকে নজর বেশি। খেলাধুলা করি, সব খেলাধুলাই করি। তো ওখানে ক্রিকেটের প্রতি বিশেষ হ্যাঁ, দুর্বলতা তো তৈরি হয়েছিল। আমাদের মাঠ ছিল 3টে। বড় মাঠটায় খেলতো 8, 9, 10, তারপরেরটায় খেলতো 7 পর্যন্ত। একদম ছোটটা পেছনে যে মাঠটা ছিল ওটা নিচু ক্লাসের। তা আমার সবসময় একটা রোগ ছিল বড় মাঠে খেলার। তো ওই ছোট মাঝারি ওর মধ্যে আমি যেতাম না। তো কি করতো, ওই কে খেলবি আয় 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 সব দাঁড় করালো। ওই 11 জন 22 জন এ করতে করতে পরে বুকে আঙুল দিয়ে বের করে দিত, বাদ। তো তারপরেও মাঠের বাইরে থাকতাম। ক্রিকেটের বলটা আসবে ওটাই ছুঁড়ে মারবো, কিংবা ফুটবলের বলটা আসবে বাইরে ওটাই ছুঁড়ে মারবো, লাথি মারবো। এটা করতে করতে আশ্চর্য একটা ব্যাপার, আমি আস্তে আস্তে ধীরে ধীরে নিজের যোগ্যতায় ফুটবল ক্যাপ্টেন হলাম, ক্রিকেট ক্যাপ্টেন হলাম, হকির ক্যাপ্টেন হলাম, ব্যাডমিন্টনের ক্যাপ্টেন হলাম, এবং বেস্ট স্পোর্টসম্যান আমি। তো 1002 ছেলে, বিরাট স্কুল। আমি হয়তো কারোর পার্টিকুলার চিনি না, কিন্তু আমাকে সবাই চেনে এক নামে। সে টিচার, মানে দারোয়ান, দপ্তরি, সবাই আমাকে এক নামে চেনে। স্যার, একটু আগে আপনার সেই হাজার হাজার মানুষের কাছে পরিচিত মুখ হয়ে যাওয়ার গল্প আমরা শুনছিলাম ঠিক ছোটবেলা থেকেই, এবং আপনি হলেন যখন, তখন পুরো পরিবারই আশঙ্কার মধ্যে ছিল, না জানে কি হয়, না জানে কি হয়। এবং মার যে একটা অনেক বড় ভূমিকা থাকে, বিশেষ করে যদি কিছু হতো তাহলে মার উপরই ব্যাপারটা বেশি যেত, কারণ অপায়া বলে একটা ব্যাপার সে সময় প্রচলিত ছিল। তো সেই মা আপনাকে আদর করে বাবলু বলে ডাকতেন, আমরা যতদূর জানি। এটা কি মানে উনি শুধু ডাকতেন নাকি না, সবাই বাবলু নামে ডাকতো, আমার ডাক নাম বাবলু। তো কেউ কেউ বাবুলও বলতো, কিন্তু বাবলু নামে বেশি সবাই বাবলু নামেই ডাকতো। আর যে কথা বলছিলাম স্কুলের কথাটা, জি। স্কুলে আমি তখন একটা নেতা ধরনের হয়ে গেলাম, একটা স্কুল ক্যাপ্টেন, খেলোয়াড় হওয়ার সুবাদে। স্কুল ক্যাপ্টেন আমি। তো আমার পেছনে 15-20 জন সব সময় থাকে। তো ঠিক আছে, একদিন একটা নোটিশ গেল যে স্কুল সেন্টিনারি হবে, পগুবি স্কুলের শতবর্ষ পূর্তি, সেই জন্য স্কুলের নাটক হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর। যারা অভিনয় জানো, যারা অভিনয় করেছো, তারা কমন রুমে সবাই মিলিত হবে। ঠিক আছে, নোটিস গেছে। আমি তো আর নাটক করি না, কি করেন, সাঙ্গপাঙ্গরা ধরে বসলো, চল যাই। আমি আরে আমরা তো নাটক করি না, আমরা বলছে যে স্যার বলছে। আর আমাদের স্যার হচ্ছে মনীন্দ্রচন্দ্র ভট্টাচার্য, নমস্য। উনি 2টা লিটারেচারে MA, ইংলিশ এবং বেঙ্গলি। আপনি এখনো আপনারা দেখতে পাবেন যে লক্ষ লোকের মাঝখানেও 2টা লিটারেচারে MA পাওয়া এখনো সম্ভব কিনা আমি জানি না। সত্যি। আমার হেডমাস্টার ডাবল MA ছিলেন, মাস্টার্স 2টা লিটারেচারে। ওনার অ্যাম্বিশন ছিল যে উনি এই স্কুলের ছাত্র, উনি এই স্কুলের হেডমাস্টার হবেন। এটা ছিল অ্যাম্বিশন। উনি প্রফেসরই করেন নাই, প্রিন্সিপালই করেন নাই, একদম ওই স্কুলের হেডমাস্টার। এই হচ্ছে আমার হেডমাস্টার। তো ভয়ও পেতাম প্রচণ্ড, কারণ আমার ফ্যামিলির সবাইকে জানতো, আর স্পেশালি আমাকে মারধর করতো খেলাধুলো ছেড়ে কেন আমি পড়াশোনা করি না। ব্যাড বয়, ব্যাক বেঞ্চার, অলওয়েজ। কখনোই পড়াশোনাটাই করতাম, খালি খেলাধুলা। তো যাই হোক, ওদের পিড়াপিড়িতে আমি গেলাম কমন রুমে গিয়ে। লাস্ট 2টা বেঞ্চে আমরা সাঙ্গপাঙ্গ নিয়ে বসে আছি। হেডমাস্টার ঢুকলেন, ঢুকে বলল, তুই এখানে কেন? আমি বললাম, স্যার আমি নাটক করবো। তুই নাটক করেছিস কখন? আমাকে, না স্যার আমি এখন করব। তো স্যার ধমকের করতে যাচ্ছে, যিনি ডাইরেকশন দেবেন উনি বলেন যে স্যার এই ফিগারটা তো দরকার আছে, প্রহরী রোলটা করতে হবে। ও দরকার আছে, আচ্ছা ঠিক আছে, ডেইলি রিহার্সাল আসবে, কিন্তু কোনো রকম কমপ্লেন তোর সম্বন্ধে শুনতে চাই না। আমি ঠিক আছে স্যার। গেলাম, রিহার্সালে যাই, কেমন একটা মজা পেয়ে গেলাম। রিহার্সাল করতে করতে আমারটা তো করছি, একসময় হেডমাস্টার মাঝে মাঝে আসেন কয়েকদিন পর পর, এসে দেখে যে আমি দইওয়ালার প্রক্সি দিচ্ছি। কি হলো, ওনার প্রহরী করবে আবার দইওয়ালা? বলে স্যার প্রক্সি দিচ্ছি, ওই ছেলেটা আসেনি। আচ্ছা। আরেকদিন দেখলো আমি ঠাকুরদার প্রক্সি দিচ্ছি। কি হলো? ও কি হলো? বলে ওই ছেলেটা আসেনি, এর জন্য প্রক্সি দিচ্ছে। আরেকদিন অমল, যে হিরো ছোট, অমল, বল অমলেরটাও আমি দিচ্ছি প্রক্সি। কি ব্যাপারটা, ও কি এটাকে? বলে স্যার ওকে দিয়ে এখন সব কিছু হয়,
এইটা এই যে স্যারের কথাটা ওকে দিয়ে সব কিছু হয়, যেটা আমার নাট্য জীবনেও আমি সব ধরনের চরিত্রে করেছি এবং ফিল্মেও এসে আলটিমেটলি সব চরিত্রেই আমি চরিত্রেই আমি করেছেন। সব জায়গায় বিচরণ আমার, এবং প্রতিটি চরিত্র লোকজন একসেপ্ট করেছে, ওদের ভালোবাসা পেয়েছি, সুনাম পেয়েছি, আজকের এই অবস্থান আমার। অবশ্যই, নিঃসন্দেহে। স্যার আমরা আবার ঘুরে ফিরে আরেকটু ছোটবেলাতে যেতে চাই, সেটা হচ্ছে মানুষের ছোটবেলাটা কিন্তু বড়বেলার জন্য অনেকখানি বড় একটা ভূমিকা রাখে, কারণ বেড়ে ওঠাটা। আমরা যতদূর জানি আপনাদের একটা বাড়ি ছিল, একটা বিশেষ নকশার একটা বাড়ি, মাঝখানে উঠোন বা মাঝেই খেলাধুলার জন্য বাইরে যেতে হতো না। তো সেটা হচ্ছে আমাদের বাড়িটা ছিল একটা আর্মিনিয়ান সাহেবদের কুঠি বাড়ি, আচ্ছা আচ্ছা। ও পূর্বপুরুষ ওদের নেয়া আর কি। তখন তো আর্মিনিয়ানদের যুগ, পঙ্গুজ স্কুল আর্মিনিয়ান সাহেবদের, আর্মিনি টোলা, ওদের গির্জা, ওদের এই সব কিছু আর্মিনিয়ান সাহেবদের কুঠি বাড়ি ছিল। সেটা হচ্ছে একতলা বৈঠকখানা, তারপরে 3 তলা ওটা নিজেরা করেছে ওরা, তারপরে এটা ছিল দোতলা, তার পেছনে যে একতলা এবং এই যে রান্নাঘর, এইটাই উঠান টোঠান, এগুলো সব পরে করা। তো মাঝখানে উঠান, পেছনে উঠান। আচ্ছা। ঠিক তদ্রূপ আমাদের যে শাক্তায় যে বাড়িটা, যেটায় আমি গিয়েছিলাম মনে পড়ে লিবারেশনের আগে, তখন আমার ওই এক ভাই ছিল, জ্যাঠতুতো ভাই, উনি ওটা দেখশন করতেন। আমরা খুব একটা যেতাম না, আগে পুজোর সময় যেতাম। আচ্ছা। পুজোর সময় অটাম ভ্যাকেশন ছিল 1 মাসের উপরে, তখন আমরা সবাই যেতাম ওখানে পুজো করতে। আর ওটা ডাইরেক্ট, এখন যে ডাইরেক্ট রোড হয়ে গেছে, তখন যেতে গয়না নৌকাতে 3-4 ঘন্টা লাগতো, ঘুরে ফিরে যেত। তো পরবর্তীতে যখন নাকি কমিউনিকেশন খুব সুবিধা ছিল, আমি তখন কলেজে পড়ি নাকি স্কুলে পড়ি আমার ঠিক মনে নাই, একদিন ওই আমাদের স্ট্রাকচারটা, গ্রামের স্ট্রাকচারটা কিন্তু এই ধরনেরই, বৈঠকখানা, জি। দোতলা, মাঝখানে একতলা, এই পাশে দোতলা, মানে স্ট্রাকচারটার মিল আছে খুব। তুই মাঝখানের ওই একতলার উপরে বসে চা খাচ্ছি আর মুড়ি খাচ্ছি দাদার সঙ্গে। আমি বললাম, দাদা এত শুনি এই আছে সেই আছে, এই সেই বলে দেখতে পাই না তো কিছু। বলে ঠিক আছে তুই দোতলা ছাদে ওঠ। দোতলা ছাদে উঠলাম, বলে এবার চতুর্দিকে তাকা, যা দেখা যায় সব আমাদের। বাহ। আচ্ছা ঠিক আছে। আলটিমেটলি কি হলো, ট্র্যাজেডিটা হলো যে ডিউরিং লিবারেশন ওয়ার আমাদের একটা পাটুয়াটুলিতে, দ্যাট ইজ ইসলামপুর, পাটুয়াটুলিতে একটা বাড়ি ছিল। ওই দাদা ওখানে প্লাম্বিং এর ব্যবসা করতেন। ওই দাদাকে ধরে নিয়ে জগন্নাথ কলেজে বুদ্ধিজীবীদের সঙ্গে ব্রাশ ফায়ার করে। লাকিলি ওনার লান্সের এফোর ওপর হয়ে যায়, উনি পড়েছিলেন ওখানে, ওকে ধরে নিয়ে গিয়ে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। তো মিটফোর্ড হাসপাতালে নামার পরে উনি সার্ভাইভ করেন। পরে নবাববাড়ির সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল অনেক আগের থেকেই। নবাববাড়ির থেকে লোক গিয়ে বলল, উনি আমাদের লোক, উনি যতদিন খুশি এখানে থাকবেন, কেউ যেন ওনাকে ডিস্টার্ব না করে। ঠিক আছে, কিন্তু দেশের বাড়ির থেকে লোকজন গিয়ে ওনাকে এত ডিস্টার্ব করলে যে বাবু এখানে খামাখা একা একা বসে আছেন, এইভাবে থাকেন না, চলেন যাই, এখানে এক কেবিনের মধ্যে বসে থাকেন না, বারান্দায় হাঁটেন, কি দরকার, চলেন দেশে যাই। যেতে চায় না দাদা, তারপরেও ওরা ওদের পিড়াপিড়িতে হয়তো দাদা গেছেন ওখানে। আমার মনে হয় বোধহয় বলছিল সবকিছু লিখে ফেঁকে দিতে, উনি দেননি। দিলেই হতো, কি অসুবিধা ছিল, দেননি, এবং রাজাকাররা তাকে মেরে ফেলে। এই জন্যে আমরা উন্মুখ হইনি। সেটাই, ওই যে 1971 কথা। আমরা ওই মেইন বিল্ডিংটা বিক্রি করেছিলাম, পরে উল্টোপাল্টা দলিল করে, নকল দলিল করে, কেউ কেউ বলছে যে আমরা এতদিন যাবত আছে বাবু, আমরা এই দিতে পারলাম, এটা দেন, দিয়ে দেন, এরকম দিয়ে দিয়ে এখন আর উন্মুখ আর হই না। একটা মজার ঘটনা বলি, প্রপার্টিস। একদিন আমার ছোট ভাই, আমরা 2 ভাই 2 বোন, 2 বোনের একজন কলকাতা থাকে, একজন দিল্লি থাকে, ওদের বিয়ে হয়ে গেছে, ওরা ওখানে, আমরা 2 ভাই এখানে থাকি। ছোট ভাই একদিন আমার বাসায় এসছে, ওর বগলে কতগুলো কাগজ, ফাইলপত্র, আচ্ছা। হাঁপাচ্ছে, পাইছি, সব পাইছি, কি পাইছো, বয় বয়, আর জল খা, কি, আর না কিসের জল খামো, আমি এখন উকিলের কাছে যাবে। আমাদের হচ্ছে উকিল, দ্যাট ইজ আমার ঠাকুরদারা 3 ভাই ছিলেন, আমার ঠাকুরদা উকিল ছিলেন, একদম ছোট ভাই উনি অ্যাডভোকেট ছিলেন কলকাতা হাইকোর্টে, মাঝখানে যিনি উনি মোটামুটি এই জমিদারি দেখতেন। কাজী উকিল আর আমার জ্যাঠা
মেজো জ্যাঠা উনি ছিলেন রায় বাহাদুর খগেন্দ্র নারায়ণ মিত্র, উনি ছিলেন পাবলিক প্রসিকিউটর। জি। রতিন নারায়ণ মিত্র আমার বাবার ইমিডিয়েট বড় ভাই। এত বড় উকিল জজ কোর্টে আর হয়নি। উনি মারা যাবার পর আতাউর রহমান সাহেব চিফ মিনিস্টার এসে বাসায় বলছিলেন যে রেশন, তখন রেশন নিতে লাইন দিতে হয়, পানি নিতে লাইন দিতে হয়, সিনেমা হলে ঢুকতে হলে টিকিট কেটে লাইন দিতে হয়, কিন্তু উকিলের এখানে লাইন দিয়ে মক্কেল বসে থাকে এই দৃষ্টান্ত আর কেউ দিতে পারবে না, সেই করতে সময়। পারবে না। এত বড় উকিল ছিলেন উনি, নমস্য উনি। তো বলছিলাম যেটা আসছেও কি পাইছে, কি পাইছে, কি বলে আমি এখন উকিলের কাছে যাবো, এটাই আমি পাইছি, কি পাইছিটা কি। আমাদের বাগান বাড়ি ছিল মণিপুরি পাড়া, খামার বাড়ি এবং জাতীয় সংসদের কাছে ফার্ম গেট, এই এরিয়া ছিল আমাদের বাগান বাড়ি। আর নবাবদের ছিল মতিঝিল, এই এরিয়াতে ওই ঝিল যেগুলো, ওগুলো সব ওদের। তো এই অ্যাকুয়ার করেছে, মনে করেন এই এতটুকু গভর্নমেন্ট অ্যাকুয়ার করেছে, কিন্তু এটা বাকি, এটা বাকি, এটা বাকি, এটা বাকি। ও সেই সমস্ত দলিলপত্র নিয়ে আসছে, পর্চা টর্চা যেগুলো বাকি আছে ওগুলো বিক্রি করবে। আমি বললাম তুই বস, তোর সঙ্গে কথা। না না আমি বসুন, আমি এখন যাবো এখানে সবাই। আমি শোন, যারা ওখানে দখল করে আছে, জাল দলিল করে বসে আছে, তারা কত পাওয়ারফুল তুই জানিস? কিরকম কিরকম পাওয়ারফুল? আরে আমারটা আমি নেবো, আমি করব না, ওখানে যাস না, যে থুতু ফেলে দিয়েছিস ওটা চাটতে যাস না। না না এটা কি বলিস তুই, এটা যাবো না মানে? আচ্ছা তোকে মারতে কত লাগে? 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা? কেন মারবে কেন? আমাকে ওরা তো তোকে মারবে, মেরে ফেলবে, তোকে না আমাকে শুদ্ধ মারবে। একজনকে 1 লাখ টাকা দেবে যে গুলি করে দাও, কি দরকার? ভালোই তো আছি, খেয়ে পরে ভালোই তো আছি, ছেড়ে দে। এই তারপর ওকে ও আশ্বস্ত হলো, এটা নিয়ে আর ছোটাছুটি করলো না। এই গেল আমাদের এই সমস্ত ঘটনা। তো এই সমস্ত ঘটনাটা আমি মানে এই যে বাগান বাড়ি জি। আমার বয়সে আমি পাইনি। আমার টিচার ছিলেন আমার বাবার বন্ধু, উনি খুব বড় স্কুল টিচার আর কি, যে উনি আমাকে প্রাইভেট পড়াতেন। উনি এই সমস্ত গল্প করতেন, যেরকম বাগান বাড়িতে যেতাম, সব হাত ধরে পারতাম ওইগুলো। তখন তো ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িতে সব বস্তা বোঝাই করে আসতো ফলমূল, মাঝখানেরটা ওখানেও ফল টল দেওয়া, ওই বাড়ির সামনে গিয়ে 2টা গেট খুলে দিত, পাড়ার সবাই এসে হই হই করে নিত, বস্তাগুলো নামানো হতো, তারপর নিজেদেরটা রেখে পাড়ার সবাইকে বিলিয়ে দিত। তোরা আমি তো না দেখলি মনে না? মনে দৃশ্যটা কল্পনা করতে চেষ্টা করছি, বিশেষ করে জায়গাগুলোর নাম শোনার পর, মণিপুরি পাড়া, ফার্ম গেট, ওখানে গাছ, বাগান বাড়ি, ব্যাপারটা আসলে অকল্পনীয়। চিন্তাই করা যায় না। স্যার আপনি যেহেতু আপনার শিক্ষকের কথা বললেন, সেই সূত্রে মনে পড়লো আপনার ম্যাট্রিকের রেজাল্টের পর শিক্ষকের জন্য মিষ্টি কিনতে গিয়ে ঘটনা ঘটেছে। সেটা শুনি। সেটা হচ্ছে যে আমাকে বললো, মা বললো, বাবলু বাবলু তোদের রেজাল্ট তো বেরিয়েছে, ওঠ না, দেখ না কি হলো। উঠে দেখি সেকেন্ড ডিভিশন পেয়েছি, ঠিক আছে। আমি মার থেকে টাকা নিয়ে মিষ্টির দোকানে গেলাম। তখন কালাচাঁদ গন্ধবণিক আর সীতারাম ভান্ডার, এই দুটো ইসলামপুরে দুটো খুব নাম করা মিষ্টির দোকান ছিল। তার মধ্যে আমার প্রেফারেন্স ছিল কালাচাঁদ গন্ধবণিক। তো ওখানে গিয়ে হাত ফাত ভালো করে পরিষ্কার করে, ওই তখন ওই কাঁঠাল পাতার ওই ঠোঙা, ওটাও পরিষ্কার করে, কলা পাতা ধুয়ে নিয়ে মিষ্টি আমি নিজে তুললাম। আরে স্যার আমি তুলে, দাদা আমি তো, না 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 আমি তুলি নিয়ে ঠোঙাটা নিয়ে কোথায় যেন টাচ না লাগে, রিক্সায় বসলাম। ওল্ড টাউনের সূত্রাপুর আমার স্যার থাকেন, হেডমাস্টার মশাই। স্যার 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 ওনার একটাই ছেলে, উনি নামলো, আসছো বসো। স্যার আসতেছে, আমি হাতে নিয়ে বসে আছি। আমার হেডমাস্টার সাত্বিক ব্রাহ্মণ, উনি বাইরেরটা কিছু খান না। তাই বসে আছি, স্যার আসলো, কি রে? হ্যাঁ খবর পাইছি তো, সেকেন্ড ডিভিশন পাইছি, ভালো, ঠিক আছে ঠিক আছে। আমি স্যার এটা কি? আমি স্যার এটা, তুই জানিস না আমি তো বাইরের কিছু খাই না। আমার ফেচুয়াল এক্সপ্রেশনটা এমন ছিল যে এত উদ্যম, এত আশা নিয়ে এত করে আসছি। এক্সপ্রেশনটা দেখে হেডমাস্টার বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা খাবো আমি, যা ঠিক আছে রাখ এটা খাবো। এই যে এক্সপ্রেশনটা, এটি আর কি মেইনলি আর কি। একটি প্রশ্ন রয়েছে আমার, আপনি বলছিলেন যে আপনি ক্রিকেট, ফুটবল এবং হকি দলের ক্যাপ্টেন হয়েছিলেন, তো প্রধান আকর্ষণ ছিল আপনার জন্য কোন খেলাটি? কোন খেলার প্রতি বেশি আগ্রহ ছিল? ক্রিকেটের প্রতি বেশি দুর্বলতা ছিল। কতদিন খেলোয়াড় জীবন কতদিনের ছিল? এটা বোধহয় ইন্টারমিডিয়েট পড়তে পড়তে খেলাটা ছাড়তে হয়েছে।
বাসার থেকে বাধা, পড়ালেখার ক্ষতি হচ্ছে। পড়ালেখা করতে হবে, এই হবে সে হবে। তো যাই হোক, আমি ওই ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেনও ছিলাম, ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, মিডিয়াম পেস বোলার ছিলাম। ফুটবল আমি কামাল স্পোর্টিংয়ে খেলতাম। আচ্ছা। এই জাকারিয়া পিন্টু, গাউস, গোলাম গাউস এরা আমার সঙ্গে খেলছে। ওটা সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে উঠলো, আমার খেলা বন্ধ করে দিল টিমটা। হকি, ফায়ার সার্ভিস, ফার্স্ট ডিভিশনে হকি খেলতাম। ব্যাডমিন্টনে স্কুল চ্যাম্পিয়ন ছিলাম, পরে স্কুল রিপ্রেজেন্ট করেছি, কিন্তু হলো না। আর যেটা বলছিলাম প্রসঙ্গটা, যে ডাকঘর নাটকে জি। প্রহরীর চরিত্র হলো। এর আগে স্কুল সেন্টিনাতে বেস্ট স্পোর্টসম্যান অ্যাওয়ার্ড, বেস্ট স্পোর্টসম্যান আমি আসলাম। চিফ মিনিস্টার আতর রহমান সাহেব ওনার প্রধান অতিথি, জি। যে আতর রহমান সাহেব শেক হ্যান্ড করলেন। তো দেখি হেডমাস্টার আর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ওরা একটা বই দিল, বলে স্যার ও তো স্পোর্টসম্যান, ওর একটা সিল্ড একটা কাপ। বলে না না না, হেডমাস্টার সাহেব হেডমাস্টার বলছেন যে না না, ও খেলাধুলা ছেড়ে পড়াশোনা করবে, এর জন্য বই। আতর রহমান সাহেব বলবে যে কি করা যাবে, স্যার বলছে নাও বই নাও। এই হচ্ছে অবস্থা। তারপরে তখনকার দিনে পাকিস্তান আমলে ইস্ট পাকিস্তানি এডুকেশন উইক হতো। জি। ওটাতে সমস্ত স্কুল কলেজ থেকে ঢাকা কলেজে বেইজ হলো, ঢাকা কলেজে নাটক হতো, ওই নানান রকম কালচারাল সমস্ত প্রোগ্রাম হতো। তো হেডমাস্টার বললেন যে তুই অমলকে নিয়ে, যে অমল চরিত্রটা বলছে মহলা নবিশ, ওকে নিয়ে তুই ঢাকা কলেজে যা। গেলাম, তো অমল তো বাচ্চা, ওর হয়নি, আমি ওখানে পার্টিসিপেট করলাম। জি। তো প্রোগ্রামটা নিয়ে আমি পরের দিন হেডমাস্টারের ওখানে গেলাম। স্যার আসবো, হ্যাঁ। প্রোগ্রামটা দিলাম, বলে স্যার এখানে আপনার নাম লেখা আছে, কৃতজ্ঞতা স্বীকারে মনীন্দ্রচন্দ্র ভট্টাচার্য, পগু স্কুল, ঢাকা। মিটি মিটি হাসছেন স্যার। বলতো আমার নামটা কৃতজ্ঞতা স্বীকারে কেন দিল? আমি চুপচাপ বোকার মতো দাঁড়িয়ে আছি। বলে শোন, এই যে তুই পার্টিসিপেট করলি না, এর জন্য কৃতজ্ঞতা স্বীকারে মনীন্দ্রচন্দ্র ভট্টাচার্য, পগু স্কুল, ঢাকা। আচ্ছা, ভানু বন্দ্যোপাধ্যায় তো আমাদের স্কুলের ছাত্র, এত নাম ডাক কলকাতায়, এত বড় অভিনেতা, দেখ না খারাপ কি কর না। এই তখনও কিন্তু আমার মনে কোনো সুপ্ত বাসনাও ছিল না যে আমি ফিল্মে যাব কিংবা কি। তো ডাকঘর নাটকের পরে আমার বন্ধু ছিল মাখন, ওর ছোট ভাই হলো ছানা। ছানা আমার পুরনো ঢাকায় খুব বড় মানে নাটকের ডাইরেক্টর। ও একদিন বাসায় বলে চলো যাই আমগো ওই ওল্ড টাউনে নাটকের আছে, লালকুটি বেসড, ওখানে নাটক করি। আমি না, এটা না, হ্যাঁ করতে করতে নিয়েই গেল আমাকে, পটিয়েই বলা যায়, এটা নিয়ে গেল। গেলাম ওখানে গিয়ে, গিয়েছিল। হ্যাঁ বেশ ভালোই লাগলো। ওখানে তখন ওল্ড টাউনে লালকুটি, মাহবুব ইনস্টিটিউট, আর বড় নাটক হলে পরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এই ছাড়া তো আর হল ছিল না। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যে বড় বড় নাটক হতো, এটি করে বেড়াই। সবাই মানে যারা কো আর্টিস্ট কিংবা আমার যারা ভক্ত হয়ে গেছে তখনকার দিনে, আপনি ফিল্মে যান না কেন, অ্যাজ এ ফিল্মে গেলেই হয়ে যাবে। ফিল্মে যেতে হলে যে অনেক রকম যোগ্যতার ব্যাপার আছে, পরিচয়ের ব্যাপার আছে, ইন্টারভিউর প্রয়োজন আছে, যোগ্যতা প্রমাণ করার একটা ব্যাপার আছে। এরা বুঝতে জানে না, না আপনি যান না, আরে ফিল্মে আপনি তো ভালো করবেন, ফিল্মে যান না। বোঝাতে পারি না। তো আমাদের সঙ্গে নাটক করতেন আমার যে ওস্তাদ, যাকে পরবর্তীতে ওস্তাদ বলি, এইচ আকবর সাহেব। উনি পড়তেন কায়দাদম কলেজ, মানে তো এখনকার দিনে সরওয়ার্দী কলেজে, আমি পড়তাম জগন্নাথ কলেজে। একই ইয়ারে, একই ইয়েতে, উনিও বোধহয় সায়েন্সে পড়তাম, আমিও সায়েন্সে পড়তাম। তো এরপরে নাটকও করছি লালকুটিতে, ওনার ডাইরেকশনে নাটক করেছি, উনি আমার কো আর্টিস্টও ছিলেন, নাটক করেছে। উনি হঠাৎ করে বললেন যে আমি ছবি শুরু করেছি, জল ছবি নাম। আচ্ছা, 68 সালের ছবি। 68 সালে। বলে আসেন না, শুটিং দেখতে আসেন। আচ্ছা ঠিক আছে। তা আমাদের মেইনলি আড্ডা ছিল তখন, আমার এই নাটকে পেয়ে বসেছে। নাটক ফিল্ম মানে হচ্ছে আড্ডা, আড্ডাটা হচ্ছে প্রধান। তো তখন আড্ডা মারতাম ওই বাংলা বাজার এরিয়াতে, লালকুঠির আশেপাশে। সেটা হচ্ছে চৌরঙ্গি হোটেল। ওখানে সকালে পুরি, ডিম, ডাল, ভেজিটেবল নাস্তা, খুব লোভনীয় নাস্তা, একটু উঁচা পিঠালা। তারপরে কাফে কর্নার, মাঝখানে কাফে কর্নার, ওটা বিকালের নাস্তার জন্য, ক্রাম চপ, কাটলেট, এই সমস্ত। এটা তার পরবর্তীতে বিউটি বোর্ডিং হচ্ছে ফাইনাল জায়গা, চায়ের পুরান আড্ডা। ঢাকার বিউটি চায়ের বোর্ডিং। আড্ডা, পুরনো ঢাকার
পুরনো ঢাকার কেন নিউ টাউন থেকে বহু লোক এই বিউটি বোর্ডিং এ অনেক বিখ্যাত মানুষ বিখ্যাত ওখানে ব্যক্তিত্ব লোক বিউটি বোর্ডিং এ যেত এবং আমাদের কিন্তু মাঝরাতে- গ্রুপ ওয়াইজ এই সিনিয়র এখানে তারপরে আপনার সবচেয়ে ছোট আরেকটা সাইডে। এবং স্যার 1971 সালে কিন্তু ওখানে অনেক মানুষকে মেরে ফেলা হয়েছিল। প্রহ্লাদ বাবু মানে এত ভালো লোক, এত ভদ্রলোক, এই যে এতক্ষণ আমরা সময় পার করতাম, ওনার কাস্টমাররা বসতে পারতো না, এতটুকু খুব দুঃখ ছিল না। দাদা আজকে কিন্তু খাবো, আজকে মুড়ি ঘন্টা, আজকে আপনি বলবেন কিন্তু কোন দিন মুড়ি ঘন্টা হয়, হ্যাঁ ঠিক আছে আজান খান খান। এই তার উপর যে কত অত্যাচার, উনি যে কত অত্যাচার সহ্য করেছেন, এবং ফাইনালি পাক বাহিনী তাকে গুলি করে মারে। শুধু উনি না, উনার ম্যানেজার আরও কতজন, অনেকগুলো লোক মারা গেছে। ইদানিং আর ওখানে যাওয়া হয় না, আমার লালকুটিও যাওয়া হয় না, স্মৃতি হয়ে গেছে এখন সব। বিউটি বোর্ডিংয়েও যাওয়া হয় না, চৌরঙ্গিতেও যাওয়া হয় না, কাফে কর্নারও যাওয়া হয় না। আর এদিকে রুচিরা ছিল ইয়েতে লক্ষ্মীবাজার, ওখানেও যেতাম, কোথাও যাওয়া হয় না। ইভেন আমার যে বাড়িটা, আমাদের যে বাড়িটা, ওখানে এত কমার্শিয়াল এরিয়া হয়ে গেছে, ওখানে গায়ে গায়ে বাড়ি খায়, রিক্সা গায়ের উপরে উঠে যায়, যেতেও পারি না। ওটা আমরা মার্কেট করে দিয়েছি, ওখানে মার্কেট, সোনার মার্কেট। কিন্তু এই মার্কেটটাও বোধহয় আমি 4-5-7 দিন গেছি, হয়েছে তো অনেক বছর হয়ে গেল। ওটা দেখে আমার ছোট ভাই লোকজনদের নিয়ে দেখাশোনা করে, আমার যাওয়া হয় না। এই যে আমার নাটকের এই পীঠস্থান, যেখানে আমার জন্ম, কিছু হয় না। যাই হোক, তারপরেও মানে খোঁজ খবর রাখি সবার। যেটা বলছিলাম যে এই জলছবি যেটা বলছিলাম, এই চাইবার সব বলছেন যে আমি ছবি শুরু করেছি, আপনি আসেন না কেন, ফারুক কবরী হচ্ছে হিরো হিরোইন। তো বিউটি বোর্ডিং আড্ডা মারছি, আমার বন্ধু ছিল হুমায়ুন কবির, ও আবার এসবি নাকি ডিবিতে চাকরি করতো, ওর একটা ভেজ পা ছিল। বলে চলো যাই, আকবর সাহেব বলে শুটিং দেখতে চলো যাই। তখন পুলিশ হাসপাতালে দুজনে মিলে গেলাম। আসছেন প্রবীরবাবু, বসেন, চা খান, সিগারেট খান। এই চা সিগারেট খাচ্ছি, এই হুমায়ুন টুমায়ুন সবার সঙ্গে আড্ডা পাড্ডা মারছে। তখন একটা সময় থেকে খুব অস্থিরভাবে পদাচার করছে, পায়চারি করছে। কি একসময় বলতে মানে নখ কামড়াতেন, মোচ টানতেন, ওই যে প্রবীরবাবু এক কাজ করেন তো, আপনি এই পাটটা গাইয়া দেন, এই ডাক্তারের পাটটা গাইয়া দেন। আমি ডাক্তারের পাট, আমার তো পায়জামা পাঞ্জাবি চপ্পল পট, আমার আরে ব্যবস্থা হইব না, আপনি করেন, আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হন। আর মেকআপ লাগবে নাকি মেকআপ দিয়ে নেন। মেকআপ আছে ঠিক আছে, কেউ শার্ট দেয়, কেউ প্যান্ট দেয়, কেউ জুতো দেয়, কেউ টাই দেয়। টাইটা বোধহয় ক্যামেরাম্যান, ওর না বোধহয় মাসুদ, বোধহয় আমি ভুলে গেলাম, বোধহয় অনেকদিন দেখা না, মাসুদ বোধহয়, ওর টাই দিল, দিয়ে একটা অ্যাপ্রন গায়ে দিয়ে, একটা স্টেতো হাতে দিয়ে পাট্টা করে চলে এলাম। কিছুই বুঝি না, ক্যামেরা বুঝি না, কিছু বুঝি না, একবার যা বললো তাই বলে চলে এলাম। পরে ওটা ডাবিং করতে গিয়ে লিপ চলে যায়, ধরতে পারি না। মণি বোস, নমস্য রেকর্ডিস্ট, সবচেয়ে বড় রেকর্ডিস্ট ছিলেন তখনকার দিনে। পূর্বাশা বলে ধানমন্ডিতে একটা স্টুডিও ছিল, এখন আর নাই। তো ওই পূর্বাশায় ডাবিং করতে গেছি, আমাকে বলছে, এটা বলছি, ওই মণি বোস দৌড়ে আসছে বুথ থেকে, কোত্থেকে বলছেন, কি বলছেন, বলতে এই ঠিক করে বলেন, ডেলিভারি কোত্থেকে দিচ্ছেন। আমাকে ওস্তাদ এটা ক্যাঠা, এটা কি, এটা কি, এটা কি কয়, দৌড় মনিদা, আপনি খামাকি করেন, আরে ওটা কুয়ে দেন, ওর বুঝিয়ে দেন কেমন, তারপরে ডেলিভারি। তারপরে মনিদা কিন্তু আমার ফ্যান হয়ে গিয়েছিল। এই হচ্ছে রেজাল্ট। তো জলছবির পরে আমার গেস্ট রোল, অতিথি শিল্পী, পুরো ইটা জুড়ে, স্ক্রিনটা জুড়ে প্রবীর কুমার মিত্র অতিথি শিল্পী। তারপরে দেখলাম যে নামটা অনেক বড় হয়ে যায়, এর পরবর্তীতে কুমার টফ, প্রবীর মিত্র। প্রথম ছবিতে যখন আপনি অভিনয়টা করলেন এবং সেই দৃশ্যটা আপনি যখন হলে গিয়ে দেখলেন, আপনার অনুভূতিটা কি ছিল? পর্দায় দেখে না মনে হলো এটা আমি কি করলাম, কোনো প্রিপারেশন ছিল না। আমারও দোষ দেওয়া যাবে না, কারণ প্রিপারেশন ছিল না, হঠাৎ করে করা। তারপরে মনে হয়েছে অনেক ডিফেক্ট, এইটা এইভাবে করতে পারতাম, এইভাবে লুকটা এইভাবে হতে পারতো, এইভাবে বলতে পারতাম, ডেলিভারিটা ঠিক করে হয়নি, এই সমস্ত ডিফেক্টিভ মনে হয়েছে আমার কাছে। মানে এরকম যে কোনো অনুভূতি হয়নি, আহা কি দেখছি, না অসাধারণ না, কোনো কিছু? একদম না, পচা, একদম ভালো লাগেনি। এবং এই জন্য বেশি বেশি করে অভিনয় করতে হবে এবং ভালো জায়গাটায় যেতে ভালো হবে। জায়গায় যেতে হবে। সেকেন্ড যে ছবিটা আপনি শুরু করলেন, জীবন তৃষা সম্ভবত জীবন ছবিটার তৃষা। নাম, এবং এটার একটা কাহিনী আমরা যতদূর জানি যে আপনাকে একটা বিশেষ চরিত্রে নেবার জন্য পরিচালক একেবারে মরিয়া হয়ে উঠেছিলেন। আপনার মুখ থেকে শুনি। সেটা হচ্ছে এই যে আকবর সাহেব, আমার ঠিক মনে নাই এই মুহূর্তে, উনি প্রয়াত, স্যালুট টু হিম। তো ওই কি বলে, উনি হয় ওনার ডাইরেকশনে, কিংবা উনি আমার এই একটা অন্ধের চরিত্র
ওই লালকুড়িতে স্টেজে উনি দেখেছিলেন। হয় না একটা মানুষের ভেতরে ঢুকে যায়। এইচ আকবর সাহেবের মাথায় ঢুকে গেল যে এই অন্ধের চরিত্রটি, ওখানে অন্ধের চরিত্রটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট রোল, একটা মেইন রোল। জি অন্ধের চরিত্রটা আমাকে দিয়ে করাবে। ঢুকে গেছে এটা ওর চেয়ে ভালো কেউ করবে না, বায়াসড হয়ে গেছে। যাই হোক, তো এটিএম শামসুজ্জামান আমার ক্লাস 2 এর বন্ধু। এটা একটা অনেক বড় তথ্য আমাদের দর্শকরা জেনে গেল। ক্লাস 2 এর বন্ধু এটিএম শামসুজ্জামান, আমরা হাফ প্যান্ট পরে স্কুল শুরু করি। আলটিমেটলি ও স্ক্রিপ্ট রাইটার হলো, চিত্রনাট্যকার, গল্প, সংলাপ সব ওই ছবিটার ওই ছবিটা, জল ছবিটা ছিল, জীবন তৃষ্ণারও। এখন আমার ওস্তাদ এইচ আকবর সাহেব খালি বারে বারে, বুঝলেন তো এটিএম সাহেব, এটিএম এর সঙ্গে খুব ভালো সম্পর্ক, বন্ধু, উনিও বন্ধু, বুঝলেন তো প্রবীর বাবু, বুঝছেন তো এই জায়গাটা এমনি কইরা। আরে কিসের প্রবীর? আরে এই রোলটা প্রবীর মিত্র করবো তো। আদর কি কর না করেন, এটা ভেরি ইম্পর্টেন্ট রোল। এটা কি জল ছবি পাইছেন নাকি, এক সিন পাঠ করে গেল? আরে আরে বোঝেন না কেন, দমে যান, কিছু বলেন না। লেখা আছে ঠিক আছে, লেখেন লেখেন লেখেন, লিখতেছে, লেখা ঠিক আছে। আবার একসময় বলে যে বুঝছেন প্রবীর এটা এটা, আবার প্রবীর। আপনারা কেন আমি বোঝাতে পারি না, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাকবোন চরিত্র, এটা আপনি কি প্রবীর প্রবীর বলেন? আপনি, ও আমার স্কুল ফ্রেন্ড, আমি কই জানি না ওর কতখানি দৌড়ো, কি পারবে না পারবে। আচ্ছা ঠিক আছে, উনি দমে যান, কিছু বলেন না। ফাইনালি স্ক্রিপ্ট প্রায় শেষ, জি তখন বলে বুঝছেন প্রবীর মিত্র এইটা। ওই ছবিতে রাজাক সাহেব ছিলেন, ববিতা ম্যাডাম ছিলেন, বড় বড় অভিনেতা সব, খানজানুর সাহেব, সাইফুদ্দিন ভাই, এই ফরিদ আলী সাহেব, আলতাফ ভাই, এরা সব বড় বড় আর্টিস্ট সব। তো এখানে ফাইনালি বলছে এটা প্রবীর মিত্র, এটা খালি বারে কই আপনারা প্রবীর প্রবীর করবেন না, আপনি প্রবীর প্রবীর করেন। থাপা দিয়ে স্ক্রিপ্টটা বকরে দাও, আপনি লিখবেন এটা প্রবীর মিত্রই করবো, লিখবেন আপনি, হয় লিখবেন নয় আপনার বাদ, আমি জায়গা। আরে রাখেন 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 রাখেন, বসেন বসেন বসেন, আচ্ছা ঠিক আছে প্রবীরই করবে, প্রবীরই করবে। আলটিমেটলি ওস্তাদের এটার জন্য একটা মজার কথা বলি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে মানুষের ভেতরে যে ঢুকে যায়, মাথায় ঢুকে যায়। জি আমি একটা ছবি করেছিলাম বেলাল আহমেদের নয়নের আলো, ওর একটা ভাইয়ের চরিত্র করেছিলাম। সুবর্ণা জাফর ইকবাল, সুবর্ণার বড় ভাইয়ের চরিত্র আমি করেছিলাম। জি জি কলকাতা থেকে প্রমোদ চক্রবর্তী আসলেন বিরোধ ছবিটা করার জন্য। তো প্রডিউসার ছিল হাবিবুর রহমান খান। ওকে বললো যে আমি তো এই বাংলাদেশের সেন্টিমেন্ট কি চায়, কি দর্শক চায় আমি বুঝি না, আমাকে দু একটা ছবি দেখান। তো হঠাৎ করে হাবিবুর রহমান খান ছুটির ঘন্টা আর নয়নের আলো এই দুইটা ছবি ওনাকে দেখালেন। পরের দিন হোল নাইট উনি ছবি দুটো দেখছেন, পরের দিন হাবিব ওনাকে নিয়ে এয়ারপোর্টে নিয়ে যাবেন, তখন উনি বলছেন আচ্ছা এই যে প্রবীর মিত্রকে আমাকে দিয়ে দেন, আর বেলালকে বলবেন ওর সেকেন্ড হাফ আমার খুব ভালো লেগেছে। এবং বিশ্বাস করেন প্রমোদ চক্রবর্তীর সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়নি, টেলিফোনে আলাপ হয়নি, কিন্তু এই ছবিটা উনি দেখেছেন, উনি কিন্তু আমাকে ভুলতে পারেননি। বাহ যেই বাংলাদেশ থেকে যেত, যেমন সত্যদা যেত, তারপর আমাদের সোহেল সাহেব ডায়মন্ড সিনেমা হলের মালিক, উনি যেতেন, হাবিবুর রহমান খান টান, এরা এদের সঙ্গে যারা এই প্রমোদ চক্রবর্তীর সঙ্গে দেখা করতে গেছেন সবাই কাছে বলেছেন এই প্রবীর মিত্র কেমন আছে। বাহ, আচ্ছা আমার সঙ্গে পরিচয় নেই, দেখা নাই, কথা নাই। মজার ঘটনা বলি, সেটা হচ্ছে যে ইশাকা ছবির, ইশাকা না তো এটা সিঁড়ি ফরাজ ছবির শুটিং হচ্ছে। মেকআপ রুম 4 নম্বর মেকআপ রুমে শাবানা ম্যাডাম আর নতুন ম্যাডাম দুজনে মেকআপ নিচ্ছে। জি আমি মেকআপ রুমে ঢুকলাম, ঢুকে শাবানা আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলছে আপনি একটা মানুষ, আপনি কি। আমি শট করে বেরিয়ে গিয়ে চিন্তা করলাম আমি কি কোনো সাংবাদিককে শাবানের এগেনস্টে কিছু বলেছি? এত চিৎকার চেঁচামেচি তো জীবনে দাদা যারা বলেনি আমাকে, ঘটনাটা কি? আচ্ছা তখন এখন যেটা ঝর্ণা স্পট এফডিসিতে, ওটা তখন একটা পুকুর ছিল, ওই পুকুরের পাড়ে শুটিং, ওয়াসিম, শাবানা, নূতন, আমি আরো কে কে যেন ছিল সব। তো ওরা মেকআপ টেকআপ করে যাওয়ার পরে আমি মেকআপটা করে রেডি হয়ে ওই পুকুর পাড়ে গেলাম। শাবানা আমার হাতটা ধরলো, ধৈর্য কেন আসলো, প্রমোদ চক্রবর্তী আপনারা ডাকলো, আপনি গেলেন না, আপনি কে, আপনি কি, আপনি ক্যাঠা, হ্যাঁ? আরে মিয়া স্টিল দেখাইয়া, ছবি দেখাইয়া পাঠ নিতে পারে না, আর আপনার ডাকলো আপনি গেলেন না, এত বড় আর্টিস্ট হয়ে গেছেন আপনার। আমি ম্যাডাম ম্যাডাম শোনেন শোনেন ঘটনাটা শোনেন। কি ঘটনা? হাবিব আমার যাইতে দেয়নি। হাবিব প্রমোদ দারে বলছে না না ও অনেক ব্যস্ত, ও এখন যাইতে পারবো না দাদা, ও পরে নিয়ে নড়ে, পরে নিয়ে। হাবিব আমরা কয় একদিন, আমি তো জানতাম না, একদিন আউটডোর শুটিং করে ফিরছি, পেছনে প্রমোদ চক্রবর্তী আর আমি,
সামনে পারভিন, ওর এক বোন লাগে, ও সেক্রেটারি ছিল ওর, ও পারভিন। যেতে যেতে উনি বলছেন যে শাবানা, আপনাদের ওখানে একজন আর্টিস্ট আছে না, সব ধরনের অভিনয় করে। শাবানা বলে প্রবীর মিত্র বলে হ্যাঁ, ওকে আমি চাইলাম, হাবিব আমাকে দিল না। হাবিবটা মানে কি? হাবিব খান হচ্ছে প্রডিউসার, আচ্ছা, আচ্ছা। দ্য বিগ প্রডিউসার, ডিস্ট্রিবিউটার এখন, বিগ ম্যান হাবিবুর জি, রহমান খান। হাবিবুর হাবিবুর রহমান খান। তো হাবিব আমাকে দিল না। তারপরে আর কি কম, আপনি গেলেন না, আহা, এই হচ্ছে মাথায় ঢুকে যাওয়া, উনি ভুলতে পারেন না। আসলে কাজ দিয়ে যে মানুষের মনে স্থান করে নেওয়া যায়, সেটাই। তার প্রমাণ বারবার এবং আপনার আমাকে কখনো আক্ষেপ অনেক জনের মুখে শুনতে হয়েছে, আচ্ছা নয়নের আলো তো আপনাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়নি, ইনক্লুডিং শাকিব খান। শাকিব খানও আমার জিজ্ঞেস করেছে বারবার, ও জিজ্ঞেস, আপনার এই ছবিতে অ্যাওয়ার্ড দেয়নি। আমি না রে ভাই, অ্যাওয়ার্ড তো আর এমনি সহজে পাওয়া যায় না, সবার মন ভোলানো যায় না, সবাই তো খুশি হয় না, সবাইকে খুশি করা যায় না। আমার হয়নি, আমার ব্যাড লাগ, পাইনি। না, এরপরে তো আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পেয়েছি, কিন্তু কথা হলো এই ব্যাপারটা বুলবুল ভাইয়েরও খুব আক্ষেপ ছিল। ওর ওই রাজলক্ষ্মী শ্রীকান্ততে আমি একটা চরিত্র করেছিলাম গহর। বুলবুল ভাই বলছিল যে তুমি অ্যাওয়ার্ডটা পেলে না, আমি খুব খুশি হতাম তুমি যদি অ্যাওয়ার্ডটা পেতে। সবসময় হয় না। আর কপাল, আরেকটা জিনিস ভাগ্য। যেটা হয় স্যার, অনেক সময় দেখা যায় যে কাজটার জন্য অ্যাওয়ার্ডটা পাওয়া উচিত সেটার জন্য পাচ্ছেন না, কিন্তু অন্য অন্য কিছুর যেটার জন্য জন্য পেয়ে যায়। না পেলেও চলে সেটাতে হ্যাঁ, পেয়ে সেটা গেছেন। পেয়ে যাই, হ্যাঁ। একটা বিষয়, একটা কিন্তু অনেক বড় একটা পয়েন্ট আমাদের আছে, সেটা হচ্ছে যে তিতাস একটি নদীর নাম। কিবরিয়া, আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি। তিতাস একটি নদীর নাম অনেক বড় একটি বিষয়। তার আগে ছোট্ট একটা ব্যাপার জানতে চাইবো। জীবন তৃষ্ণা নিয়ে আমরা প্রথমে কথা বলতে শুরু করেছিলাম, একজন অন্ধ ব্যক্তির সেই চরিত্র। চরিত্রটা করার সময় একটা গান ছিল এই হ্যাঁ, সিনেমাতে। এ আধার কখনো যাবে না মুছে আমার পৃথিবী থেকে, এখনো আধার কেটে যায়নি আমার জীবন থেকে। তো ঘটনা ওই আমি তখন 2 নম্বর মেকআপ করছি। জি। একটা প্রোডাকশনের ছেলে গিয়ে বলল, দাদা একজন বোরখা পরা ভদ্র মহিলা আপনার সঙ্গে একটু কথা বলবে, ওরা ডেকে নিয়ে না কথা বলি। না, উনি ভেতরে ঢুকবেন না, ওই বাইরেই দাঁড়িয়ে আছেন, ফ্লোরের বাইরে। আমি এই কাজটা সেরে মেঘের গেলাম, বোরখা পরা। আমাকে দেখেই উনি গা হাত পা সমস্ত বুলিয়ে দিচ্ছেন, বলছে যে বাবা তুমি অনেক বড় শিল্পী হইবা, তোমার এ আধার কখনো যাবে না মুছে এই গানটা দেখে আমি কাঁদছি, বাবা তুমি অনেক বড় শিল্পী হইয়া। খুব ফাইনালি জানা গেল ও সুচরিতার নানি। আহা। তো এটা। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যখন জীবন তৃষ্ণার শুটিং করি তখন ডাইরেক্ট টেক হতো এফডিসিতে। 2 নম্বর ফ্লোরে তখনকার দিনের ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টররা বেশি, প্রোডাকশনের লোকজন লাইন ধরে বাইরে দাঁড়িয়ে আমার অভিনয় দেখতো। সারা স্টুডিওতে একটা চাপ হয়ে গেছিল যে কলকাতা থেকে একজন আর্টিস্ট আছে, প্রবীর মিত্র, নামটির কারণে। কলকাতা থেকে একটা আর্টিস্ট আসছে। আমি ওই সুচন্দার সঙ্গে দুজনে বসে শর্ট দেব। আমাকে সুচন্দা জিজ্ঞেস করছে, আপনি কলকাতা থেকে কবে আসছেন? আমি কেন, আপনি কলকাতার শিল্পী না? হো হো করে আসলে ওস্তাদ 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 শোনেন। এইচআর সাহেব দৌড়ে আসলেন, কি হলো? শোনেন ম্যাডাম কি কয়, ওনারে কলকাতা থেকে নিয়ে আসছেন না? আরে দৌড় ম্যাডাম, ও তো ঢাকায় কুট্টি। এই হচ্ছে ঘটনা। তারপরে দেখেন সহশিল্পীদের সহমর্মিতা, সেটা হচ্ছে মেকআপ নিচ্ছে রাজাক ভাই, আলতাফ ভাই। আমি ঢুকলাম, আলতাফ ভাইয়ের মেকআপ শেষ হয়ে গেল, আমি বসলাম রাজা ভাইয়ের পাশে। রাজা ভাইকে বললাম যে রাজা ভাই আমি তো নতুন আসছি, আমার কোনো ডিফেক্ট হলে, কিছু হইলে, কিছু শেখাতে হলে আপনি একটু বলে দেবেন আমাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না না, আলতাফ আপনার সম্বন্ধে আমাকে বলেছে, আপনি স্টেজের আর্টিস্টের মধ্যে, আমি বলেছে আমাকে। ঠিক আছে ঠিক আছে, বলে দেবো। তো দুজনের পাশাপাশি শুটিং করছি। আমার একটা অভ্যাস ছিল, এই যে এখন কিন্তু নাই অভ্যাসটা, অনেক কষ্ট করে করেছি, পাটা নাড়ানো সব সময়, এবার পাটা নাড়াই আমি। তো শর্টের সময় এটা না, তা আমি ওই শর্ট দেবো, তখন ডাইরেক্ট তো স্লেটটা হয়ে গেছে, টেক নাম্বার 1 বলার পর রাজাক সাহেব আস্তে করে আমার হাতটা পায়ের মধ্যে চাপা দিয়ে নর্মালি। এই যে ওই যে সহযোগিতা, এবং আপনি সেগুলো মনে রেখেছেন, আমার খুব অবাক লাগছে যে ছোট ছোট জিনিসগুলো। এটা আমি রাজা সাহেবের এই জিনিসটা আমি বলি না, যে আমি রিকোয়েস্ট করার পরই উনি যে এত রেসপন্স করতেন, সঙ্গে সঙ্গে স্যার এরকম আপনি অনেক গুণী মানুষের সাথে কাজ করেছেন, আপনার ঝুলিতে অনেক অভিজ্ঞতা। সেটা হচ্ছে যে তিতাস একটি নদীর নাম, অসাধারণ একটি ছবি ঋত্বিক ঘটকের, এবং সেখানে আপনাকে অভিনয়ের জন্য বলা হলো। মানে কিভাবে আপনি ছবির সাথে সংযুক্ত হলেন? এটা বোধহয় জীবন তৃষ্ণা চলাকালীনই চলাকালীনই। পেয়েছিলেন। জি। তো তখন এই চরিত্রটি করার কথা ছিল সরকার কবিরের। সরকার কবির উদ্দিন
কি উনি এই যে ওই যে সংবাদ পড়েন পাঠক ভয়েস অফ ছিলেন, আমেরিকা? জি। এখনো পড়েন, আগে ঢাকায় পড়তো। তো উনি তো আরো দুটো ছবি করেছেন এখানে, নতুন ফুলের গন্ধ নাকি আরো কি নাম। জি। ওনাকে সিলেক্ট করা হয়েছিল এই চরিত্রটি করার জন্য, আমি যে চরিত্রটি করেছি। ওই বোধহয় তথ্য মন্ত্রণালয়ে ওকে পারমিশন দিল না। তখন খোঁজ খোঁজ খোঁজ, আর্টিস্ট খোঁজে পায় না। তখন কিছু কিছু লোক, ওই যে বললাম না, লোকজন সব দাঁড়িয়ে থাকতো, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আমার জীবন তৃষ্ণা ছবি দেখার জন্য জি। শুটিং এর সময়। ওদের কাছ থেকে খবর পাইলো যে এরকম প্রবীর মিত্র একটা আর্টিস্ট আছে, ওকে দেখানো যায়। ফরিদ আলী ভাই জি। অভিনেতা, সিনিয়র অভিনেতা, উনি আমার জন্য অনেক কিছু করেছেন, টিভিতে সুযোগ পেয়েছে ওনার জন্য। এইখানেও ফরিদ আলী গিয়ে আমার বাসায়, তখন আমি দুপুরে বিশ্রাম করছি আর কি, প্রভুবাবু ওঠেন ওঠেন ওঠেন, আরে ঋত্বিক ঘটকের এখানে যাইতে হবে, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। কি ঋত্বিক ঘটক আর্টিস্ট পাইতেছে না, আর্টিস্ট করতেছে, চলেন চলেন চলেন। গেলাম, তখন লালমাটিয়ায় বেবি ইসলাম বেবি ভাইয়ের একটা একতলা বিল্ডিং। তখন রিয়েলি লালমাটিয়া মানে লাল মাটি, এদ্র ক্ষেদ্র, এখানে পানি, এখানে এখানে এই সমস্ত মধ্যে একটা একতলা বাড়ি। ওখানে গেলাম, আমি ঢুকছি, পেছন থেকে জামা টান দিয়ে বলছে, আরে মিয়া মাজার স্যান্ডেল খোলেন স্যান্ডেলটা খুলে ভেবাচা, বোকা শোকা মানুষ, ভেবাচাকে ঢুকলাম, ঢুকে দেখি একটা এই ডাবল সোফার মধ্যে ঋত্বিক ঘটক আদো শোয়া অবস্থা, একটা কাঁথা গায়ে, জট্টর হতে পারে হয়তো, একটা নভেল পড়ছেন, টেবিলের উপর মদের বোতল, মদের গ্লাস, এখানে বিড়ি, ম্যাচ। কিছু বলছেন আমাকে, উনি একটু নভেলটার থেকে দেখছেন, আমাকে দেখছেন, আবার একটু লিকার খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন। একটা সময় বললো বস, আরেকটা সবাই বসলাম, বসে আছে, কি কথাবার্তা বলে না, কিছু না, চুপচাপ বসে আছে, ঠিক আছে। আমার বন্ধু বান্ধব যারা, তারা বলে আল্লাহ আমাকে কিছু দেয়নি, একটা জিনিস দিয়েছে, ধৈর্য আর সহ্য। ওই যে বসে আছে, ঘন্টা খানিক হয়ে গেছে। রীতিদা মাঝে মাঝে ওই ড্রিঙ্কস নিতে গিয়ে দেখেন, নভেলটা পেজটা উল্টাতে গিয়ে দেখেন, বিড়িটা নিতে গিয়ে দেখেন, আর আমি চমকে চমকে উঠে আর চুপচাপ বসে আছি। একটা সময় বললো স্ট্যান্ড আপ, দাঁড়ালাম, মাঝখানে আসলাম, পায়ের থেকে মাথা পর্যন্ত দেখছে, ড্রিঙ্কস খাচ্ছে, বিড়ি খাচ্ছে, নভেল পড়ছে, দেখছে, দাঁড়িয়ে আছে। মুভ করতে গেলে তাড়াতাড়ি, হাট, ফিল্মের মুভ, স্লো মুভ করবি, স্লো মুভ, আচ্ছা ঠিক আছে, মুভ, হোল্ড, আবার মুভ করছে, স্লো মুভ, হোল্ড করে দাঁড়িয়ে আছে। একটা সময় একদম ফেস টু ফেস দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ পায়ের থেকে মাথা পর্যন্ত দেখছে, খুব ঘন ঘন সিগারেট খাচ্ছে, আরে বিড়ি খাচ্ছে, লিকার খাচ্ছে, খুব ঘন ঘন ডিসিশন নিচ্ছে আর কি। সিট ডাউন, কন্ট্রাক্ট হিম। আমি বসলাম, বাঁচলাম, তখন তার বুঝতে পারিনি, এখন বুঝি ওটা ছিল আমার স্ক্রিন টেস্ট। গোধূলি লগ্নে ওই যে শেষ রোদের আলোটা বেবি ভাইয়ের দরজা দিয়ে আমার উপরে, আমি মাঝখানে দাঁড়ানো, পুরো ওই শ্যারোটিটা আলোটা আমার উপরে, উনি ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখলেন, ওটি স্ক্রিন টেস্ট হয়ে গেল। স্ক্রিন টেস্ট করতে গেলে পরে ক্যামেরা লাগে, ফিল্ম লাগে, ওইটি ওনার চোখের দেখাই স্ক্রিন টেস্ট হয়ে গেল। একজন অভিজ্ঞ মানুষের চোখ, সত্যি। ঋত্বিক ঘটক, নমস্য ঋত্বিক ঘটক, এত বড় ডাইরেক্টর, এত নামটা নিতে গেলেও না শুদ্ধভাবে, শুদ্ধ মনে নিতে হয়, এত বড় ডাইরেক্টর। আমাকে বলছে ঠিক আছে শোন, আমার চরিত্রটা হচ্ছে জেলের চরিত্র, তোমাকে গোফ আর জুলফি খাটো করে আসতে হবে। কিন্তু ওই সময় তো আপনি অন্য আমার মাথায় চলচ্চিত্রে কাজ বাস, আর করছেন। এই জীবন তৃষ্ণা শুটিং, সব কন্টিনিউটি, অন্য ছবির কন্টিনিউটি, আমার কি হবে? কিছু বলিনি, চুপচাপ ওখান থেকে বেরিয়ে এসে ছুটলাম ওস্তাদের এখানে। ওস্তাদ ঋত্বিক ঘটক আমাকে নিছে, কিন্তু আমার তো গোফ আর জুলফি কেটে বলে, ওস্তাদ ঠোঁট কামড়ায়, নোখ কামড়ায়। ওনার ওস্তাদ মোহাম্মদ ইয়াসিন, ওনার কাছে নিয়ে গেলেন, ইয়াসিন ভাই প্রবীরে তো ঋত্বিক ঘটক নিছে, এখন মোচ আর গোফের আর জুলফির কি হবে? ওর তো জুলফি ছাটা করতে আর মোচ ফেলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। উনিও খুব চিন্তা ভাবনা করে, খুব পান খেতেন উনি, ইয়াসিন ভাই, মরহুম, দুজনেই মরহুম, সেলুট টু দেম। তো বলে ঠিক আছে চলেন এফডিসি যাই। এফডিসি গেলাম, 2 নম্বর ফ্লোরে
সিনিয়র রহমান, আরেক নমস্য ব্যক্তি মরহুম সিনিয়র রহমান সাহেব, ওনাকে আমি উস্তাদ বলে রাখতাম, একমাত্র মেকআপ ম্যান যাকে আমি উস্তাদ বলতাম, সিনিয়র রহমান। উনি মেকআপ করছেন। আরে ওস্তাদ বহেন, বললাম চা খান। চা খাই, সিগারেট খাই। কি ব্যাপার, কেন আইছেন? আরে আপনি কাম সারেন না ওস্তাদকে, আপনি কাম সারেন না, অনেক বড় কাম লিয়েছি। বলে কি কাজটা সারবে? কি ওস্তাদ, কি হলো? শোনেন, ঋত্বিক ঘটকের ছবিতে প্রবীর মিত্রতে নিছে, এখন ওর গোফ আর জুলফি খাটো করে দিতে হবে। এখন কি হবে? আপনি এটা ম্যানেজ করতে পারবেন? আমার তো কন্টিনিউটি, কি হবে? অনেকক্ষণ চিন্তা ভাবনা করলো রহমান সাহেব। চা খেলো, সিগারেট খেলো, আমার ফেসের দিকে বারে বারে চায়। আমি খালি মানে কি হবে আমার এখন, ফাইনাল স্টেজ আমার তখন, কি হবে? আচ্ছা ঠিক আছে, এক কাম করেন ওস্তাদ, ইয়েতে স্টেজ সেটে নিয়ে যান, যেই স্টিল ক্যামেরাম্যান থাক ওকে দিয়ে একটা ফ্রন্ট আর দুইটা প্রোফাইল বড় করে আমাকে দেন। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, ঠিক আছে। বাঁচলাম। পরে শুটিং করতে গেলাম, এফডিসিতে শুটিং। কবরী ম্যাডাম আর ঋত্বিক দা মোড়ায় বসে গল্প করছে, চা খাচ্ছে। হাঁটুর উপরে না ধুতি পরে দাদাকে গিয়ে বললাম, দাদা ঠিক আছে? জেলেরা জায়গা পড়ে, আমি কি কোন রকম ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। প্রথম দিনের শুটিং, জি। বনানী চৌধুরী কলকাতা থেকে এসছেন। উনি আমাকে ডাকলেন, সব সেট করা আর্টিস্ট ডাকলেন, আমি গেলাম। আপনি নতুন? আমাকে হ্যাঁ আমি নতুন আসছি, আমার একটু দেখে টেকে দিয়ে না আমাকে। শোনেন, এই যে এই লোক ঋত্বিক ঘটক, ও আপনার মুখে থুতু দেবে, চট দেবে, কিল দেবে, লাথি দেবে, একটি কথা বলবেন না, টু শব্দটি করবেন না, ও যা বলে সেটাই করবেন। কার সঙ্গে কাজ করছেন আপনি তো জানেন না, যান কাজ করেন। ইটস এ লেসন। অবশ্যই। ঠিক আছে, শর্ট দিলাম। আশ্চর্য ব্যাপার, হোল নাইট জেগে বসে আছি, কয়েকটা শট হবে, একটা সিকোয়েন্স হবে, তুলসীর বেদি, ওখান দিয়ে সূর্য উঠবে, আমরা বেইজে কয়েকজন, ফজলু ভাই বোধহয় তখন, নারায়ণ ঘোষ মিতার চিফ অ্যাসিস্ট্যান্ট, উনিও আমার সঙ্গেও, আমার বাবার চরিত্র করবেন উনি, উনিও ছিলেন সে বোধহয় আমার সঙ্গে। আশ্চর্য ব্যাপার, ক্যামেরা যেখানে সেট করা আছে, ঠিকই সূর্যটা ওখান দিয়ে উঠলো, আমাদের সংলাপ টংলাপ শেষ। কি করে ক্যামেরাটা ওখানে বসালো ঋত্বিকদা, কি করে জানেন এই সময় সূর্যটা উঠবে? কি ডাইরেক্টর! আরই চাই গেছি শুটিং করতে। তো একদিন দাদা সবাইকে নিয়ে যাচ্ছেন শুটিংয়ে, স্পটে যাবেন। ওর মধ্যে কবরী ম্যাডাম, রোজি ভাবি, রওশন ভাবি, রানিদি, সুফিয়া রুস্তম, আরো বিভিন্ন আর্টিস্ট সবাই যাচ্ছে। হঠাৎ ঋত্বিক ঘটক হোল্ড করে ব্যাক করে আমাকে লুক দিয়ে, আমি চেয়ারে বসেছিলাম, লুকটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম অস্থির অবস্থা, ইশারা দিয়ে ডাকলেন, দৌড়ে গেলাম। কি দাদা তুই বসে আছিস কেন? আমি দাদা আজকে আমার শুটিং নেই, আজকে আমি ফ্রি। আমি মূর্খ মাকড়া কোথাকার, শুটিং করলে হয় না, শুটিং দেখতে হয়। আয়, এই পেছনে পেছনে ছুটলাম, সারাদিন শুটিং দেখলাম। শুটিং করলে হয় না, শুটিং দেখতে হয়। স্যার, আমরা ঋত্বিক ঘটকের সাথে আপনার কাজের অভিজ্ঞতা শুনছিলাম। হ্যাঁ, তো শুটিং দেখি, এত প্রতিভাধর ডাইরেক্টর যে একটা ছবি টোটাল একটা লেন্সে শেষ করেছেন উনি, 16 লেন্সের টোটাল ছবিটি করা। পৃথিবীতে আর কেউ একটা লেন্স দিয়ে পুরো ছবি করেছে বলে আমার তো জানা নাই। হি ওয়াজ সো গ্রেট। এটা কি আদৌ সম্ভব? সেটাই, টোটাল ছবিটা একটা লেন্সে, একটা শটে দোল পূর্ণিমা বুঝিয়েছেন। একদিক দিয়ে পিচকারি দিয়ে রং দিতে আসছে, একদিকে আমার মা আমাকে পেটাতে পেটাতে নদীতে নিয়ে যাচ্ছে গোসল করবার জন্যে, আরেকটায় সব হই হই করে ঢুকছে, রই রই করে। টোটালটা একটা শটে। দুর্ভিক্ষ বুঝিয়েছেন রোজি ভাবি, ওই একটা ঘটি, পিতলের একটা ঘটি নিয়ে ঠোঁটটা একটু চাপ দিয়ে আকাশের দিকে চাইলেন, পেছনে একটা শুকনো গাছ, বালি খুঁড়ে জল তুলছেন, তুলতে পারলেন কি পারলেন না, একটা শটে দুর্ভিক্ষ। কি করে সম্ভব? একটি লোক, দুই মায়ের একটা ছেলেকে নিয়ে দ্বন্দ্ব, সেটার জন্য নৌকা পাইছি, কেটেই নৌকা পাইছি, প্রতিযোগিতা,
চিন্তা করা যায় না, অসাধারণ। ছবিটি দেখার পরে মনে হয় যে একটা কি হলো। এই ছবিটা ওয়ার্ল্ড ক্লাসিক্স মুভিতে এখন গেছে। তিতাসেতু নদীর নাম বাংলাদেশ, এই জায়গাটায় অন্য কোনো ছবি যেতে পারবে কিনা আমি জানি না, কিন্তু তিতাসেতু নদীটা আমাদের গর্ব করার মতো যে তিতাসেতু নদীর নাম ওয়ার্ল্ড ক্লাসিক্স মুভিতে একটা। নিঃসন্দেহে। এখন ঋত্বিক ঘটক কত বড় মাপের ডাইরেক্টর, তার সংস্পর্শে এসেছিলাম, অতটা বুঝতেও পারিনি ওনাকে। একটা জিনিস দেখেছি, ওনার দৃষ্টি, চোখ মনে হয় যেন ঠিকরে মানে রে বেরোতো, বেশিক্ষণ চেয়ে থাকা যেত না। আমি খুব বেশিক্ষণ চেয়ে থাকিনি ওনার চোখের দিকে। ম্যাক্সিমাম শট এক শটে ওকে। উনি বলতো ফার্স্ট শট ইজ দ্য বেস্ট শট, বাহ। তারপর এগুলো সব অ্যারেঞ্জ করা, লেসেন এগুলো। অবশ্যই। তারপরে একদিন কেন ওই ঘটনাটা বলি একটু। সেটা হচ্ছে যে পদ্মার পাড় দিয়ে নৌকো আসছে, হাজার হাজার নৌকো আসছে। একটা সময় কবরীকে আমি পাজা করে, আমার ওই তখন দোল পূর্ণিমায় রেকাবিতে আবির, ধান দুব্ব আর বাতাসা টাতাসা রাখা। তো কবরী দেখছে যে আমার মা আমাকে পাগল, স্নান করতে চায় না, চুপ দিচ্ছে, অমুক দিচ্ছে তমুক দিচ্ছে। কবরী আমার সামনে হলো, আবির দিল আমাকে, রাগ হয়ে গেলাম, ওকে পাজা করে নিয়ে চলে আসছে বাইরে। নেক্সট শট বেইবে বললো যে প্রবীর তুমি তো দাদা বলছে রাইট ফ্রেম দিয়ে যেতে, তুমি তো লেফট ফ্রেম দিয়ে যাবো, না রং হয়ে যাবে শটটা। ঋত্বিক দাকে হাবিবুর রহমান খান বললেন যে দাদা আপনি এখানে যেভাবে ওপেনলি ড্রিঙ্ক করেন এটা এখানে চলে না দাদা, এটা খুব মাইন্ড করে লোকজন, আপনি একটু আড়ালে আবডালে খাবেন। ওনার আড়াল আবডাল হচ্ছে ক্যামেরাটার পরে এক স্টেপ দুই স্টেপ যাওয়ার পরে পাইপটা খুলতেন, ডান হাত বা পকেটে, বা হাত ডান পকেটে, কারণ ডান হাত দিয়ে ডান পকেটে ঢুকাতে পারতেন না, লম্বা হাত, লম্বা লম্বা মানে আঙুল আর্টিস্টিক সব। তো পাইপটা খুলে করে আবার আসতেন, এই হচ্ছে ওনার আড়ালে যাওয়া। তখন বেই ভাই বলছে দাদা কিন্তু মাতাল হয়ে গেছে, তখন প্রচন্ড রোদ, নিচে বালি, গরম। আমিও দেখলাম দাদা একেবারে লাল টকটকে হয়ে গেছে, একেবারে মনে হয় ফেটে রক্ত বেরোবে। হতেও পারে দাদা আনব্যালেন্সড হয়ে গেছে, তুমি কিন্তু রাইট ফ্রেম দেন না, তুমি লেফট ফ্রেম দিয়ে আউট হবে। ঠিক আছে, ওই কবরীকে নিয়ে ক্যামেরা অ্যাকশন, আমি বেরোতে আসে কাট ইট করে আমাকে মারতে আসছে। আমি কি কবরী ম্যাডামকে সামনে দাঁড় করে, দাদা আমি না বেবি ভাই বলছে, বেবি ভাই বলছে এই লেফট আউটেতে। বেবি ভাইকে বলছে বেবি গ্রামার, আমার চোখে যেটা ভাল লাগবে সেটা গ্রামার। কত বড় ক্ষমতাধর ডাইরেক্টর, গ্রামার চেঞ্জ করে দিতে পারেন উনি, অসাধারণ। অসাধারণ, চিন্তা করা যায় না। একদিন না ওই সময় ওই আমি নিয়ে যাচ্ছি, লোকজন আমাকে যখন কবরীকে এভাবে নিয়ে যাচ্ছে, আমি লোকজন একটা পাগল এভাবে এই করছে, লোকজন আমাকে পিটিয়ে একেবারে ফ্ল্যাট করে দিল। বললাম না যে হাজার হাজার নৌকা আসছে, শয়ে শয়ে নৌকা আসছে, ঋত্বিক ঘটক কি যেন খুঁজে বেড়াচ্ছে। ক্যামেরাটা হচ্ছে আমার পেছনে বসানো, বেইজে ক্যামেরা একেবারে, জি। নদী আমার বডিটা আর বেই ভাই আর এখানে বসা ক্যামেরাটা নিয়ে। ঋত্বিক ঘটক চুল টানে আর দেখে, চুল টানে আর দেখে, খাচ্ছে, বিড়ি খাচ্ছে, দেখতে দেখতে হঠাৎ করে আসলো, দৌড়ে আসলো, হ্যাঁ বেবি রেডি, ক্যামেরা, ক্যামেরা চলে না, বেবি ক্যামেরা চলে না, এটা ঠিক করে ওটা ঠিক করে, কানেকশন দেখে, ব্যাটারি দেখে, বেবি ক্যামেরা, শিট বলে বেরিয়ে চলে গেল। বেবি মাথায় হাত দিয়ে বসে, কি কি ঘটনা ভেবে, তোমরা তো বুঝতে পারলে না, এই যে শয়ে শয়ে নৌকা আসছিল সবগুলি পাল তোলা নৌকা, যেই নৌকাটাকে উনি খুঁজছিলেন একটা মাস্তুল, ওখানে পাল নেই। এই মাস্তুলটা আমার বডির শ্যাডোটা এখান দিয়ে পাস করবে, যে আমার প্রাণবায়ুটা বেরিয়ে যাচ্ছে। দিস ওয়াজ দ্য শট। ওয়াও। প্রডিউসাররা বলে যেটা অ্যারেঞ্জ করে দিই দাদা, অ্যারেঞ্জ করে কোনো শট হয় না, নিলই নেই শট, এত বড় ইম্পর্টেন্ট একটা শট নিল না। একদিন ক্যামেরা চলছে না, কি হলো ক্যামেরা, কি হলো ভেবে, দাদা কি যেন সমস্যা হয়েছে, একটা কি একটা আওয়াজ হয়, তো খোল ম্যাগাজিন খোল, কান দিল, আরে ওই স্ক্রুটা লুজ হয়ে গেছে, খোল, লুজ হয়ে গেছে, খামাখা খালি কর না কর, ক্যামেরাটা চেঞ্জ, আরে দেখ খোল, কালো কাপড় নিয়ে বেয়ে খুললো, দেখলো ঠিক ওই স্ক্রুটাই লুজ, ওটা টাইট করলো, ডেভেলপ একটা করে ডেভেলপ করতে পাঠালো ঢাকায়, দেখলো ওকে ডাইরেক্টর। চমৎকার। এরপরে ঢাকায় উনি ল্যাবে ঢুকেছেন, তখন ইউসুফ আলী খান খোকা নমস্য ব্যক্তি, উনি ল্যাব ইনচার্জ,
ঢুকলো ল্যাবে গিয়ে ওই এরে খোকা এরে এই কেমিক্যালসটা তো বেশি আছে রে। খোকা ভাই মিটি মিটি হাসে, দাদা একটু এগিয়ে গেছে, এই মিটার টানতো, মিটার ঠিকই ওটা বেশি আছে। ডাইরেক্টর ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে বাহাদুর হোসেন খান, মিউজিক ডাইরেক্টর জায়ান্ট বাহাদুর হোসেন খান শরদের মিউজিক টেক হচ্ছে, ডাইরেক্ট টেক হচ্ছে। জি। হঠাৎ চিৎকার ঋত্বিক দা, বাহাদুর সরি দাদা সরি একটু মিস হয়ে গেছে, আরেকটা টেক। চিন্তা করা যায় একটা মিউজিক ডাইরেক্টর কোথায় তাকে তার ভুল ধরিয়ে দেয় ডাইরেক্টর। মনে পড়ে একদিন দেখা স্টুডিওতে দেখা, উনি আমাকে কখনো প্রবীর বলে ডাকেননি। এই ছোড়া, এই মাকড়া, এদিকে এটা কর সেটা কর। শেষের দিকে মিত্তির বলে ডাকতো। মিত্তির কি করছিস? আমি একটু কম করে বলতাম, আমি তখন প্রচন্ড ব্যস্ত। আমি দাদা এই তো এটা শোন, আমি ছবিটা এডিট করছি, এই যে তোরা যে করলি না এইসব ক্যামেরা ট্যামেরা হাবি যাবে, এটা সব ইট চুন বালি সুরকি, আমি টেবিলের মধ্যে এডিটিং টেবিলে আমার বাড়িটা তৈরি করবো আমার মনের মতো করে, আর তোরা সব হলি ইট বালু চুন সুরকি এরা সব। আমি এডিটিং করছি, তুই এডিটিং রুমে যাবি, নোবডি ইজ অ্যালাউড দেয়ার, তুই ওখানে যাবি, আদাব নমস্কার কিচ্ছু বলার দরকার নেই, আমি এসছি আমি যাচ্ছি কিচ্ছু বলার দরকার নেই, দাঁড়িয়ে থাকবি, কেউ যায় না আমার ওখানে, তুই দেখবি, তোকে যেন আমার কিছু বলার আছে, আমি মনে করতে পারলে বলবো, তুই চলে যাবি, তোর সময় শেষ হয়ে গেল তুই চলে যাবি। আমি অনেক দিন গেছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেখেছি, দাদা কি বলবে, দাদা কি বলবে, কথাটা আমার শোনা হয়নি, আমার দুঃখ। কি যেন দাদা বলতে চেয়েছিলেন। আমাকে অনেকে বলছে দাদা ডাইরেকশন দেন না কেন, আপনি এত সবাই ডাইরেকশন দেন, আপনার এত বছরের অভিজ্ঞতা, ডাইরেকশন দেন না। এরপরে বলেন ডাইরেকশন দেওয়ার সোজা কথা, ঋত্বিক ঘটকের ছবিটা যখন সামনে ভেসে ওঠে তখন আসলেই খুব টাফ হয়ে যায় না। নবাব সিরাজউদ্দৌলার প্রসঙ্গ স্যার শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আছে, আমরা এই প্রসঙ্গটা শুরু করতে চাই সেই বিখ্যাত সংলাপটি দিয়ে। না, আমি একটু আগে বলি তিতাসের ব্যাপারে, সেটা হচ্ছে যে আমার জীবনের প্রথম পুরস্কার তিতাস একটি নদীর নাম ছবিতে জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম, এটা বলে অ্যাড করে দিলাম। এবার ঠিক আছে সিরাজউদ্দৌলায় আসি। নবাব সিরাজউদ্দৌলার জন্য প্রদীপ দে প্রডিউসার আর মিলন চৌধুরী হচ্ছে ডাইরেক্টর। এরা আমাকে একেবারে হুটোপাটি আমাকে করতেই হবে, আমি বললাম না আমি এটা পারবো না, এটা আমার গুরু করছে, এটা আমি পারব না, এটা সেটা যেটা করেছে আমার গুরু, না না আমি এটা পারব না, সবাই পাশাপাশি করবো না, ওরাও পায় না কাউকে। একদিন আনু ভাইকে বললাম, গুরু আমারে তো এই নবাব সিরাজউদ্দৌলা করতে হয়, আমি কি করুম গুরু? আরে মিয়া তুমি তো করবা, আর কে করবো, করো। আচ্ছা ঠিক আছে, এই রাজি হইলাম, ঠিক আছে করি। একদিন স্টুডিওতে গেছেন উনি, নবাব সিরাজউদ্দৌলার শুটিং হচ্ছে ফ্লোরে, শুনলাম আনু ভাই আসছে, দৌড়ে গেলাম, গুরু একটু দেখবেন না, এটা রিহার্সাল, একটা মনিটর, একটা টেক। হ্যাঁ দেখুন চলো। সিগারেট খাইলো, চা খাইলো, বসা, দাও মনিটর দাও, এই তো ঠিক আছে টেক করো, ওকে ফার্স্ট ক্লাস, চলে গেল। এ হচ্ছে আমার গুরু। তো নবাব সিরাজউদ্দৌলার কিছু সংলাপ না বলি। নিশির ডাকের মতো নবাব দরবারের দিকে ছুটে চলেছেন, গিয়ে দেখলেন দরবারে কেউ নেই, সিংহাসন শূন্য। উনি গিয়ে নতজানু হয়ে সিংহাসন স্পর্শ করে বলছেন, বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না, তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নেবে, আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। তুমি শান্ত হও, প্রসন্ন হও দাদু সাহেব নবাব আলীবর্দী খাঁ। আর বলবো অনেক সুন্দর, আপনি বললে আমাদের শুনতে বা দেখতে কোনো সমস্যা নেই, কারণ যে নবাবকে আমরা স্ক্রিনে দেখেছি সেই নবাবকে আজকে সামনে দেখছি এবং সামনাসামনি করছে, এটা তো আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। এবং সেই ছবিটা আপনি করলেন, অনেক বড় একটা চ্যালেঞ্জ আপনি নিলেন, যেখানে আনোয়ার স্যারকে মানুষজন মনে ধরে রেখেছে, প্রতিষ্ঠা করে ফেলেছিল। সেখানে আপনি কিভাবে একটা আজকে বলি, সাইফুদ্দিন ভাই বেঁচে নাই, সাইফুদ্দিন আমার খুব ক্লোজ লোক, আর আমি সবাই আমাকে এত ভালোবাসে যে বলার না আর কি। আমি মাঝে মাঝে খুব কান্না পাই, আমার এত ভালোবাসা। সাইফুদ্দিন ভাই একদিন বলছেন,
প্রবীর বাবু আপনাকে একটা কথা বলি, আপনি মাইন্ড করবেন? আমি না আমি আপনার কি, আমি নো মাইন্ড ফ্যামিলির লোক, আমি বলেন না যা খুশি বলেন। বলে দেখেন মানুষের ভাগ্য, আনোয়ার হোসেন নবাব সিরাজউদ্দৌলা কইরা আকাশ ফাইরা বাইরে গেল, আর আপনি নবাব সিরাজউদ্দৌলা কইরা আপনার কিছুই হইল না। অতি বড় সত্য কথাটি সাবিন ভাই আমার মুখের উপরে বলেছেন। কাজেই আমার কিছু হয়নি নবাব সিরাজউদ্দৌলা করে, তবে সুনাম খ্যাতি সবাই বলে, গুরুও ভালো বলেছে, আমার ভালো লাগে, এতেই তৃপ্তি আমার। না, আপনি এত বড় চ্যালেঞ্জ নিয়েছেন, এটাই তো আমার মনে হয় যে অনেক বড় একটা কিছু করা। এবং সেটাই। বাংলার নবাব বলতে আসলে সেই চিত্রটাই ভেসে ওঠে, কারণ প্রথম করা কিছু করেন। করেছিলাম। আচ্ছা, তো সিরাজউদ্দৌলা হলো, এবং হওয়ার পরে আপনি আরো অনেক ছবি করলেন, বর্তমানেও আপনি করছেন। তিতাস একটি নদীর নাম আপনার অসাধারণ সৃষ্টি, ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা বাদ দিয়ে যদি আপনাকে বলি যে দুই একটা ছবি যেগুলো আপনার মনে হয় যে আপনি অসাধারণ কাজ করেছেন আপনার জীবন দশায়, তাহলে কোন আপনি ছবিগুলোর কথা বলবেন? স্যাটিসফাইড হয়েছেন কাজ করে? একটা কথা বলি, তিতাসের একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই তিতাসের উপরে রিসার্চ করে 9-10 জন ডক্টরেট পেয়েছে, আরো ডক্টরেট পাবে। তা আমি যখন থাকবো না, 100 বছর পরেও কিন্তু তিতাস ঋত্বিক ঘটকের সঙ্গে আমিও বেঁচে থাকবো, যারা অভিনয় করেছিলেন অবশ্যই। তারাও বেঁচে থাকবেন, এটা আমার পরম পাওয়া। এখন অন্য অন্য ছবির চরিত্র হচ্ছে কি, পার্টিকুলার কোনো চরিত্রের কথা আমি বলতে পারবো না। আমাকে যদি বলে যে আপনি কটা ছবিতে, আমি 3 শতাধিক ছবিতে, আমি 43 বছর হয়ে গেল আমার ফিল্মের ক্যারিয়ার, 3 শতাধিক ছবিতে, কিন্তু আমি ওই একটি কথাই বলবো যে আমি তিতাস একটি নদীর নাম করেছি। তারপরেও যাদের সঙ্গে কাজ করেছি, নারায়ণ ঘোষ, মিতা, বেঁচে নেই নমস্য, কামাল আহমেদ, বেঁচে নেই নমস্য, তারপরে তার পরবর্তীতে সুভাষ দত্ত, তার পরবর্তীতে আব্দুল জলিল মিন্টু, তারপরে তখনকার দিনের সবচেয়ে বড় কমার্শিয়াল ডাইরেক্টর, তারপরে আরো অনেকেই, ইদানিং কালের ওই বদিউল আলম খোকন, এফআই মানিক, সোহানুর রহমান সোহান, মমতাজুর রহমান আকবর। একটা ঘটনা হলো কি, আমি যখন ছবিটা নেই তখন কিন্তু আমি মেনেই নেই, ও যা বলবে, ওই ডাইরেক্টর যা বলবে আমি তাই করব, আমার কোনো মাতবরি এটার মধ্যে নাই। বাহ, মজার কথা হলো, আব্দুল জলিল মন্টুর ছবিতে যখন কাজ করি, ও খুব চা খেতে পছন্দ করতো, সিগারেট টানতে পছন্দ করতো। আসলো, এসে বসলো, টায়ার্ড, চা দিচ্ছে, বাই দিস টাইম সিগারেট খাচ্ছে, হঠাৎ করে বলে ফেললো কি, সব আর্টিস্টের মাঝখানে প্রবীর মিত্র হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় আর্টিস্ট। সবাই হাউ হাউ কাউ, কেন আমরা কি রাখেন, আপনারা হচ্ছেন স্টার, সুপারস্টার, মেগাস্টার, আপনারা একটা শর্ট দিয়ে আমাকে ধন্য করেন, আর আমি যেটা বলি প্রবীর ওটা করার জন্য ওর জান দিয়ে দেয়। বাহ, কাজেই ও হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ডায়লগ। কাজের প্রতি এই একাগ্রতাই আসলে একজন অভিনেতাকে বা স্টারকেও শিল্পী করে তোলে। সেটাই তো। সত্যি। একদিন হাবিবুর রহমান খানের বাড়িতে পার্টি, রাজা সাহেব গেছেন, আমি, জলিল টলিরা সবাই গেছে, সবাই বসে আছি, রাজা সাহেব মাঝখানে বসা। তখন চিত্রের নাকি পূর্বাণীতে, আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, জি। রাজাক সাহেব আমার সম্বন্ধে বলবেন, আমি রাজাক সাহেব সম্বন্ধে বলবো। তখন উনি বলছেন, আমি ঢোকার সঙ্গে সঙ্গে, দিয়েছি আপনাকে, আপনার তো নিজস্ব স্বকীয়তা বলতে কোনো কিছু নাই, ডাইরেক্টর যা বলে তাই শোনেন। জলিলকে হ্যাঁ হ্যাঁ, এর জন্য ও আমার কাছে সবচেয়ে বড় আর্টিস্ট, আমার কথা শুনে ও যা পোর্ট্রেট করা করে। এটা হচ্ছে জলিল। তো আমি আপ্রাণ চেষ্টা করি যখন নাকি ছবিটা নেই, এই ডিরেক্টরের ছবিটা আমি করবো কিনা মনস্থির করে নেই, যদি না করি নাই, তবে রিফিউজ করেছি খুব কম। আর এই ভালো লোকের প্রতি আমার খুব আমি ঠিক এই জায়গাটাতেই আপনি একটু আগে যেটা বলছিলেন যে আপনার স্বকীয়তা নেই, বা আপনার যেটা বলছিল যে আপনার সেজন্যই পরিচালক আপনাকে পছন্দ করেন, আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। স্বকীয়তা কিন্তু লম্বা একটা সময় ধরে আছে, কারণ ভালো চরিত্র ছাড়া আপনি নাবোধক কোনো চরিত্রে অভিনয় করেননি, এটা তো নিজের ইচ্ছাতেই। না বোধক কথাটা বলা যাবে না। সেটা হচ্ছে আমি প্রথম দিকে ভাড়াটে বাড়ি, এজাজ খান সাহেব, উনি আমার নাট্যগুরু, এজাজ খান সাহেবের ছবিতে উজ্জ্বল আর কবিতা ছিল হিরো হিরোইন, আমি ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলাম। আচ্ছা আচ্ছা। আরেকটা ছবি জেমি, অনুরোধের ঢেকে গিয়েছিলাম, জেমির একটা ছবি রাজধানী বোধহয়, ওটাতে একটা নেগেটিভ চরিত্র করেছিলাম। শেষের দিকে বোঝা যাবে এই লোকটা এই পরিবারের চাপে হোক, চাপে হোক, অসৎ মানুষ হয়েছে, এর জন্য এই অসৎ পথে যেতে বাধ্য হয়েছিল, একটা পুলিশ অফিসার। এটা করেছিলাম আমি, কিন্তু অনুরোধের ঢেকে গিয়েছিলাম। কিন্তু আমার
এই ইদানিং কালে বাহারউদ্দিন মানিক ও একটা চরিত্রের কথা বললো, ছবিটা রিলিজ হয়ে গেছে, চরিত্রের কথা বললো দাদা একটু নেগেটিভ ক্যারেক্টার, এটা আপনি আমি বললাম, বাহার আমার তো কোনো আপত্তি নেই, আমার কোনো এর চাওয়া পাওয়াও নাই, কিছুই নাই, আমার তো ঠিক আছে, আমি করতে পারি, আমার কোনো অসুবিধা নেই, অভিনয়ের ব্যাপার আমার কোনো ব্যাপার না। তবে ঘটনা হচ্ছে কি, এতে আপনিও মারা যাবেন, প্রডিউসারও মারা যাবে, কারণ আমাকে কেউ নেগেটিভ চরিত্রে একসেপ্ট করবে না। সত্যি আমরা নেগেটিভ ভাবতেই করলে পারি পরে না ছবিটা ফ্লপ হবে, আপনার ক্যারিয়ার শেষ। এবং ঠিকই বাহার আমার কথাটা শুনেছিল, পরে মিজু আহমেদকে দিয়ে ওই চরিত্রটা করিয়েছে, এটাই আর কি কথা। তো এই যে লম্বা সময় ধরে বা এখন পর্যন্ত আপনার যে ক্যারিয়ারটা একটা ভালো মানুষের চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা, এটা কি দর্শকের অনুরোধে নাকি আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন? এটা ডাইরেক্টর, ওরা জানে যে কাকে দিয়ে কি হবে, একটা ডাইরেক্টর পছন্দ করে, তো আর্টিস্ট প্রডিউসাররা সবসময় করে না, ডাইরেক্টরই করে। ডাইরেক্টর মেনেই নিয়েছে যে আমাকে দিয়ে ওই সব চরিত্রই হবে। আমাকে কিল করলে দর্শক কষ্ট পায়, আমি কাঁদলে দর্শক কাঁদে, আমি হাসলে দর্শক হাসে। সত্যি। দর্শকদের কারো আমি বাবা, কারো চাচা, কারো মামা, কারো কারো বড় বড় ভাই। ভাই। জি। এবং এই যে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এখানকার স্টার সুপারস্টার, আমি অন্য দেশে দেখিনি, অন্য দেশে দেখা হয়নি আমার, এমনি টিভিতে দেখেছি, এখানকার স্টার সুপারস্টাররা কোনো ফাংশনে গিয়ে বেশিক্ষণ থাকে না, এতে নাকি ওনাদের গ্ল্যামার নষ্ট হয়ে যায় বেশিক্ষণ থাকলে দর্শকের সামনে। আর আমার উল্টো, আমার কোনো গ্ল্যামারই নেই, আমার কোনো গ্ল্যামার যায়ও না, আসেও না, আমি সবার সঙ্গে কথা বলতে ভালোবাসি, সবাই আসে রাস্তার উপরে দাঁড়িয়ে পায়ে ধরে সালাম করে, জড়িয়ে ধরে, কি করে ছবি তোলে, এ করে, আমি মজাই পাই। এই ভালো মানুষ হয়ে থাকার উপকারিতাটা হচ্ছে এই যে এত অগণিত দর্শকের ভালোবাসা। আজকের এই যে প্রবীর মিত্র হয়ে ওঠা, সেখানে কিন্তু শুধুমাত্র নিজের যে পারফরমেন্স সেটা না, তার পেছনে অনেক মানুষের অবদান থাকে এবং পরিবারের সেখানে একটা অনেক বড় ভূমিকা থাকে নিঃসন্দেহে। আপনি ছোটবেলা থেকে আপনার পরিবারে বড় হয়ে ওঠা এবং একইভাবে পরবর্তীতে আপনার নিজের পরিবার হয়েছে, সেই সব মানুষগুলোর অবদান কোনোটিকে অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই। তো আপনার যে পরিবার, সেই পরিবারের কথা আমরা জানতে চাই, কারা আছেন এবং কারা অনুপ্রেরণা দিয়েছেন। একদিন আমি একটা সময় প্রচণ্ড ব্যস্ত ছিলাম, মানে একমাত্র আমার গুরু ছাড়া এত ব্যস্ত কোনো আর্টিস্ট বাংলাদেশের ছিল না। এমন হয়েছে একদিনে, মানে 8 আর 16 ঘন্টায় আমি 8টা ছবির কাজ করেছি, শুটিং, ডাবিং, এখানে দৌড়াদৌড়ি, এই স্টুডিওতে দৌড়ে, এই স্টুডিওতে দৌড়ে। একদিন এটিএম এর গাড়ি আছে কি আমার গাড়ি আছে আমি জানি না, যাচ্ছি, এটিএমকে বললাম যে বন্ধু একটু গভীরবাগ হয়ে চলো না। বলে কেন মূর্খ, এমনি সোজা জামুগা, তুমি কেন আপনি ওখান থেকে, ও সূত্রাপুরে, আমি তাঁতিবাজার, না না একটু চলো না, একটু কইছিলাম যে 11টার পরে কয়েকটা লুপ আছে, আমি করে দিয়ে যাবো। মূর্খ, 11টার পরে কেউ বয়ে থাকে নাকি তোমার লেগে, তুমি গজর গজর করতে করতে গেলাম বেঙ্গল স্টুডিওতে গিয়ে, হর্ন, গাড়ির হর্ন, আইসে আইসে আইসে, লুপ লাগা লুপ লাগা লুপ লাগা, এটিএম হাসতে হাসতে মরে যায়। এত সিনসিয়ার ছিলাম আমি। তো একদিন মানে গভীর রাত, অনেক রাত, ছেলেমেয়েরা সব ঘুমিয়ে আছে, ওয়াইফ আর আমি ডাইনিং টেবিলে খাচ্ছি। ওয়াইফ বলছে হঠাৎ করেই, আচ্ছা তুমি রিক্সা চালাতে পারো না? আমি কি, হ্যাঁ রিক্সা চালাইছো তো, ওই ছবিতে চালাইছো, ওই ছবিতে চালাইছো না, রিক্সাওয়ালা তোমার প্রফেশন হবে রিক্সাওয়ালা, ফাইলামি করো নাকি? রিক্সাওয়ালা মানে, আরে রিক্সাওয়ালা হইলে পরে তুমি ভোর 4টার সময় বাইরে যাবা, 3টার সময় রিক্সাটা জমা দিয়া তুমি 3-4টার সময় চলে যাবা বাসায়, কিংবা দুপুরে যদি 2টার সময় বাইরে যাবা, রাত্র 12টার সময় রিক্সাটা জমা দিয়ে তুমি বাসায় যাবা, তোমার তো টাইমেরই কোনো ঠিক নাই। এত ট্র্যাজেডি। তখন ভেবেছিলাম আমি আমার ওয়াইফকে, ছেলে মেয়েদেরকে আমি সময় দিতে পারি নাই, সেটা উসুল করে নিল আমার ওয়াইফ। সে কিডনির পেশেন্ট ছিল যখন, এই হারুনুর রশিদ তখন চিফ, উনি যখন বললেন যে ডায়ালিসিস ছাড়া উপায় নাই, ও ডায়ালিসিস করবো না, ঝরঝর করে কেঁদে দিল। অনেক বুঝিয়ে সুঝিয়ে কলকাতায় নিয়ে গেলাম, যে এখানে ডায়ালিসিস করবে না, কলকাতায় নিয়ে গেলাম, ক্যালকাটা হসপিটালে 3 মাস ডায়ালিসিস হলো। তখন প্রতিদিন ডায়ালিসিস যে হতো, ওর মধ্যে 2-1 মারা যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে ওর চোখের সামনে দিয়ে। তারপরে 3 মাস পরে ডাক্তার বলল যে এখন ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো উপায় নাই, কি হবে? ডোনার জোগাড় করে করে তামিলনাড়ু হসপিটাল মাদ্রাজে গেলাম, ট্রান্সপ্লান্ট হলো, ওখানে বাসা ভাড়া করে থাকলাম 3 মাস, নিবিড় পরিচর্যার মধ্যে রইল। ফিরে আসলাম, প্রতি মাসে কলকাতা যেতাম ওকে নিয়ে,
ওই জোনের চেক আপ করার জন্য একজন ওই ওই তামিলনাড়ু হসপিটাল থেকে একজন ডাক্তার আসতেন, দয়ানাথ মিশ্র আমার ওই ডাক্তার, খুব দয়াশীল লোক, খুব ভালো লোক। উনি চেক আপ করতেন, ওখানে গিয়েই ব্লাড হাবি জাবি সব চেক আপ টেক আপ করে উনি ওষুধ দিয়ে দিতেন। ও ওষুধ নিয়ে আমি 1 মাসের ওষুধ নিয়ে চলে আসতাম। ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে বললাম যে আমাকে মাল্টিপল ভিসা দেন, আমার তো ওয়াইফকে নিয়ে মাসে মাসে। বলে না, আপনি যখন আসবেন তখনই আপনাকে ভিসা দেওয়া হবে, আপনি মাল্টিপল ভিসা নিয়েন না। ঠিক আছে। ট্র্যাজেডি হচ্ছে এত চেষ্টা করলাম এবং কোনো রকম ওষুধের হেরফের করলাম না, 2.5 বছর বাঁচলো, মারা গেল। মারা গেল মানে আমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়া মানে এখন ছন্ন ছাড়া পরিবার। আমার 1 মেয়ে 3 ছেলে। মেয়ে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স, ও প্রথমে ছিল এবি ব্যাংকে, পরবর্তীতে ট্রাস্ট ব্যাংকে, এবং ওর ওই আমার 2টো নাতি, শ্রেয়ান 4 বছর হলো, সায়ন্ত 7 মাস। ওই মাতৃকালীন ছুটির পরেই ও রেজিগনেশন দিয়ে দিল। আমি বললাম, মা এটা তুমি কি করলে? 4টা-5টা লোক রাখবো, থাকবে বাচ্চারা। বলে না বাবা, আমি অফিসে গিয়ে টেনশনে থাকি, আমি পারি না, আমি ছেড়ে দিলাম চাকরিটা ছেড়ে দিলাম। আমার বড় ছেলে ও MBM মানে মাস্টার অফ ব্যাংকিং ম্যানেজমেন্ট, ও ওই মার্কেন্টাইল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মিথুন। আর মেজো ছেলে নিপুণ, ও ম্যানেজমেন্টে মাস্টার্স, ও আছে ইউনাইটেড এয়ারওয়েজের সেলস অ্যান্ড মার্কেটিংয়ে। আচ্ছা। আর ছোট ছেলে আকাশ, ও ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স, ও আছে এইমওয়েতে। তো আমার মনে পড়ে আমার মেয়ে একদিন আমার এই ছোট ছেলেকে বলছে, তখন ও গ্র্যাজুয়েট হয়েছে বোধহয়, তখন বলছে, বাবুন, ওর ডাকনাম বাবুন, মা কিন্তু বলেছে সবাইকে মাস্টার্স হতে হবে। আমার ছেলেমেয়েরা কিন্তু ওর মায়ের ইচ্ছাটা পূরণ করতে পেরেছিল। কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন আছে। আপনার মতো একজন শক্তিশালী অভিনেতা, যিনি চলচ্চিত্রকে জীবনের এতগুলো বছর দিয়েছেন, তার ছেলে মেয়েদের মধ্যে কেউ চলচ্চিত্র অঙ্গনে পা রাখেননি কেন? কেউ রাখেনি। কারণ ঘটনা হলো, আমি কিন্তু ভাগ্যে খুব বিশ্বাসী, আর এটা হলো গিফটেড ব্যাপার বলে মনে হয় আমার। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে কি রবীন্দ্রনাথ হয়েছে? ধারে কাছে যেতে পেরেছে? না, তা তো অবশ্যই। রাজাক সাহেব এখানে চেষ্টা করছেন, বাপ্পা একটা পর্যায়ে গিয়েছিল, আর হলো না। এখন সম্রাটকে নিয়ে চেষ্টা করছেন, হবে কতদূর হবে আমি জানি না। আর একটা জিনিস হচ্ছে, আমার স্ত্রী কখনো চাননি ওই যে আমি সময় দিতে পারতাম না। আমার প্রতি তার শ্রদ্ধাবোধ ছিল, এই শিল্পের প্রতি শ্রদ্ধাবোধ ছিল, সব কিছু ছিল, কিন্তু কেউ ছবিতে তার প্রফেশন হোক এটা সে চাইতো না। সে কিছুতেই এটা মেনে নিত না যে এখানে যা পড়াশোনা করবে, সবচেয়ে ভালো স্কুলে পড়াতে হবে, সেন্ট গ্রেগরি স্কুল, সবচেয়ে ভালো কলেজ নর্ডাম কলেজে পড়াতে হবে। ওল্ড টাউন ছেড়ে দিলাম আমি ওদের জন্যে, নিউ টাউনে চলে আসলাম। প্রথমে আরামবাগে, তারপর শান্তিনগর, পীর সাহেবের গলি, চাবেলিবাগ, এখন আছি আমি ইয়েতে ওই সেগুন বাগিচা। তো এই এরিয়াতেই আমার বিচরণ। তো ছেলেমেয়েরা ভালোই আছে সবাই। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। একটা জিনিস আমার জানার খুব ইচ্ছা করছে। আপনি একটা বর্ণিল একটা জীবন কাটিয়েছেন এবং এখনও সেরকমই আছেন। তো এই যে বর্ণিল জীবনটা, এর মধ্যে কোনো জায়গায় কি আপনার না পাওয়া বা অপূর্ণতা কোনো কিছু আছে? আপনার মনে হয় যে ওই জিনিসটা এরকম হলে কিন্তু ভবিষ্যতে আপনি করতে চান? ওই যে কথাটা বললাম না যে আমি ভগবানে বিশ্বাসী এবং ভাগ্যে বিশ্বাসী। আমি বিশ্বাস করি আমার ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, সবার আমার মনে হয় উনি চিত্রনাট্য করে রেখেছেন, এই লোকটা এখানে জন্ম হবে, এই সিংহদ্বার থেকে আরেক সিংহদ্বারে শেষ হয়ে যাবে। অবশ্যই চিত্রনাট্য করা কাজে এতে আমাদের জোর করে করে চেষ্টা করে হবে না। উনি যেটা লিখে রেখেছেন সেটাই হবে, এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আর জীবনের এই চলচ্চিত্রে আসলে কোনো সেকেন্ড বার শট দেয়া যায় না, কোনো ইন্টারভেল নেওয়া যায় না। এটা তো জোস বলেছে, মারহাবা। ধন্যবাদ। না, সেটা আপনার কাছ থেকে শুনছিলাম, ঋত্বিক ঘটক আমাদেরকে শিখিয়েছেন এবং সেটা আপনার কাছ থেকে আমরা শুনছিলাম। ভবিষ্যতে পরিচালক হিসেবে পাওয়ার কোনো সম্ভাবনা আদৌ আছে কিনা? আমি বললাম না যে এত এত আমার নাই, পড়াশোনা নেই, আমি একটা মূর্খ, পড়াশোনাও বেশি করি নাই, জ্ঞান গম্যও কম। হাবিবুর রহমান খান একদিন বলল, কি হলো আপনি কোনো কথাবার্তা বলেন না? আমি শ্রোতাও তো দরকার, আমি শ্রোতা,
আসল ঘটনা হলো আমি জানি কম, বুঝি কম, স্যার, বলি এই কম। এই এই বিনয়ের জন্যই হয়তো আজকের প্রবীর মিত্র আমাদের সামনে যিনি বসে আছেন। অনেক ধন্যবাদ স্যার, খুব সুন্দর সময় কাটালাম আমরা। অনেক ধন্যবাদ আমাদের রাঙা সকালকে রাঙিয়ে তোলার জন্য। আপনি অনেক ভালো থাকবেন এবং অনেক শুভকামনা আপনার জীবনের জন্য। অনেক ভালো থাকবেন স্যার। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। এই মাছরাঙা টেলিভিশনে যারা পেছনে যারা কাজ করছেন তাদের জন্য, দর্শক শ্রোতা সবার জন্য আমার ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা। অনেক ধন্যবাদ ভালো স্যার। থাকবেন সবাই। অনেক ধন্যবাদ দর্শক। এই ছিল রাঙা সকালের আজকের রাঙা আয়োজন। একজন রাঙা অতিথিকে নিয়ে সত্যি সত্যি রাঙা সময় কাটলাম আমরা। শুভ সকাল। শুভ সকাল।